কাল রাতে স্যার ওকে জাস্ট বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, আর ও নাকি সেজন্য সকালে ঘুম থেকে উঠে থেকে এখনো পর্যন্ত স্যারের সাথে একটা কথাও বলেনি। তার সামনে পড়লেই লজ্জায় এক হাত ঘুমটা দিয়ে রাখে। ইলোরা এবার শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ হাসাহাসি করে ডালিয়া ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, আমি শাওয়ার নেই, তারপর তুই নিস। ইলোরা বলল, ওকে। ইলোরা বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে গেল ভাইয়ের রুমের দিকে। রুমে ঢুকে দেখল সাকিব নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে, বোধহয় শাওয়ার নিচ্ছে। ইলোরা সাকিবের রুম থেকে বেরিয়ে এবার গেল কিচেনের দিকে। কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে উকি মেরে দেখল মালিহা বেগম মনোযোগ দিয়ে রান্না করছে। কিচেনে না ঢুকে ইলোরা বসার ঘরে গেল। চুলগুলো হাত খোপা করতে করতে বসার ঘরে ঢুকতেই এক ঝটকা খেল। তার যেন নিজের চোখকে বিশ্বাস হলো না। চোখ দুটো ছানা বড়া করে সে এক ছুটে বসার ঘর থেকে বেরিয়ে কিচেনে চলে গেল। কিচেনে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু এক গ্লাস পানি দাও তো। মালিহা বেগম খুন্তি নাড়তে নাড়তে বললেন, হাতের কাছে তো আছে, নিজে নিতে পারিস না? ইলোরা তাড়াতাড়ি জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে এক গ্লাস পানি সাবার করে ফেলল। গ্লাসটা রেখে বড় করে দম নিয়ে বলল, ভাইয়ার বন্ধুরা কখন এলো? মালিহা বেগম মুচকে হেসে বললেন, রনি অ্যারেনের কথা বলছিস? ওরা তো সাকিবের সাথে এসেছে। অ্যারেন যে আসবে এটা তো ভাবতেই পারিনি আমি। ছেলেটাকে এতদিন কত করে আসতে বললাম, তাও এলো না। আজকে নাকি ও ইচ্ছে করে এসেছে। এতদিন সাকিব সাদাসাদি করেও আনতে পারেনি, অথচ আজ সে নিজের ইচ্ছে এসেছে। সত্যি অবাক করার বিষয়। আমি তো ওকে আজই প্রথম দেখলাম। ছেলেটা দেখতে যেমন, কথাবার্তা আর আচার আচরণও তেমন। মালিহা বেগম বেশ গদগদ কণ্ঠে এরেনের প্রশংসার ঝুড়ি নিয়ে বসলেন। ইলোরা সেদিকে কান না দিয়ে ভাবতে লাগলো, যে ছেলে কারোর বাসায় যেতে পছন্দ করে না, সেই ছেলে কিনা নিজের ইচ্ছেই আমাদের বাসায় চলে এলো, এটাও বিশ্বাস করতে হবে। ভাই তো এতদিন জোর করেও আনতে পারলো না, অথচ আজ নিজের ইচ্ছেই চলে এলো। কি মনে করে? আশ্চর্য। গুটি গুটি পায়ে হেঁটে এসে বসার ঘরে সামান্য উকি দিল ইলোরা। ভেবেছিল এরেন যতক্ষণ থাকবে ততক্ষণ সে নিজের রুমে বসে থাকবে, কিন্তু তার হলো কই। মালিহা বেগম তার হাতে ফ্রুটসের ট্রে ধরিয়ে দিয়েছে এরেন আর রনিকে খেতে দেওয়ার জন্য। ইলোরা এত করে বলল, তুমি দিয়ে আসো। মালিহা বেগম নিজের কাজের দোহাই দিয়ে মেয়েকে ঠেলে পাঠিয়েছেন। ইলোরা ঠোঁট উল্টে দাঁড়িয়েছে। এরেনের সামনে যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ মনের সাথে তুমুল যুদ্ধ করে অবশেষে ধীর পায়ে ভেতরে ঢুকলো। এরেন আর রনি তাকে দেখে মিষ্টি হেসে দুজনে একসাথে বলে উঠল, রনি, কেমন আছো? ইলোরা হালকা হেসে বলল, ভালো আছি, আপনারা? রনি বলল, ভালো। এরেন সরু চোখে তাকিয়ে বলল, তুমি নাকি অসুস্থ? ইলোরা হাতের ট্রেটা টি টেবিলে রাখতে রাখতে বলল, মাথা ব্যথা ছিল, এখন কমে গেছে। এরেন চিন্তিত কণ্ঠে বলল, তুমি কি প্রায়ই অসুস্থ হয়ে পড়ো? না। নিশ্চয়ই নিজের কেয়ার করো না। ইলোরা কোনো উত্তর দিল না। রনি ড্যাব ড্যাব করে একবার এরেনের দিকে তাকাচ্ছে আর একবার ইলোরার দিকে। তারপর সে কিছু একটা ভেবে বলল, তুই বস, আমি একটু দেখে আসি সাকিব গোসল করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো কিনা। এরেন হেসে বলল, যা। রনি উঠে সাকিবের রুমের দিকে চলে গেল। ইলোরা একপাশে দাঁড়িয়ে হাত কসলাতে লাগলো। এখান থেকে চলে যাবে না, দাঁড়িয়ে থাকবে, এটা নিয়েই চিন্তায় পড়ে গেল সে। এরেন ইলোরার দিকে তাকিয়ে বলল, বসো। ইলোরা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ ঠিক আছে, কিছু না। হ্যাঁ। এরেন একটা আঙুর মুখে পুরে বলল, সবার অজান্তে প্রথমবার শ্বশুরবাড়ি এলাম। ইলোরা চোখ বড় বড় করে তাকালো এরেনের দিকে। এরেন হেসে বলল, অবাক হচ্ছ কেন? আমি আর তুমি ছাড়া আর কেউ তো জানে না এটা আমার শ্বশুরবাড়ি। তাই আজ যে আমি প্রথমবার শ্বশুরবাড়ি এসেছি এটা সবার অজানা। ইন্টারেস্টিং ব্যাপার। এরেন হাসছে। ইলোরা চুপচাপ এরেনের হাসি দেখছে। সত্যি তো, আজও কেউ জানে না তাদের বিয়ের কথা। যেদিন জানবে সেদিন কি হবে তা আল্লাহ ছাড়া কারো জানা নেই। সম্পর্কটা জোড়া লাগবে না সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যাবে সেটাও অজানা। মূলত এই সম্পর্কটাই ধোঁয়াশা। কিন্তু একটা ব্যাপার এখন তার কাছে স্পষ্ট, যে এরেন এই সম্পর্কটাকে জোড়া লাগাতে চায়। হয়তো চেষ্টাও করবে সে। ইলোরাকে গভীর মনোযোগ দিয়ে ভাবতে দেখে এরেন ভুরুকুসকে বলল, এত কি ভাবছো? ইলোরা ডানে বায়ে মাথা নেড়ে বলল, কিছু না। তুমি সত্যি সুস্থ আছো এখন? হ্যাঁ। নিজের খেয়াল তো রাখতে পারো একটু। ও নিজের খেয়াল রাখবে? হাসালি। আমি তো শুধু ভাবি ওকে যেই ছেলে বিয়ে করবে ওর কেয়ার করতে করতেই তার জীবন পার করতে হবে। কথাগুলো বলতে বলতে সাকিব ভেতরে ঢুকলো।
রনিও তার পেছন পেছন এসে এরেনের পাশে বসে পড়ল। ইলোরা গাল ফুলিয়ে সাকিবের দিকে তাকালো। এরেন আর চোখে ইলোরার দিকে তাকিয়ে বলল, তাহলে তো বর খোঁজা অনেক কষ্টকর হয়ে যাবে মনে হচ্ছে। সাকিব বলল, হ্যাঁ, ওর জন্য বর ঠিক করার আগে ইন্টারভিউ নিতে হবে ভালো করে। রনি দাঁত কেলিয়ে হেসে বলল। তাহলে এক্ষুনি খোঁজ লাগিয়ে রাখো। সাকিব এগিয়ে গিয়ে একটা কমলার কোয়া হাতে নিয়ে বলল, হ্যাঁ, আব্বু তো বলল ভালো ছেলে পেলে এই বছরই ওর ছুটির ঘন্টা বেজে যাবে। সাকিবের কথায় এরেন আর ইলোরা একসাথে চমকে উঠল। দুজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এরেন একটা ঢোক গিলে নড়ে চড়ে বসে বলল, মাত্র তো ফার্স্ট ইয়ারে পড়ছে, এত তারা কিসের? সাকিব পাশের সোফায় বসে বলল, তারা নেই, কিন্তু আব্বুর এটাই ইচ্ছে। ও তো আর আমাদের অমতে বা অপছন্দে বিয়ে করবে না। তাছাড়া ওর নিজের কোনো পছন্দও নেই, থাকলে সবার আগে আমাকেই জানাতো। সো কোনো প্রবলেমই নেই। ইলোরা করুণ চোখে সাকিবের দিকে তাকালো। এই ভাইটার সাথে শেয়ার করেনি এমন কোনো কথা তার জীবনে নেই, অথচ সে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিটাই এই ভাইয়ের কাছে লুকিয়েছে। তখন তো ভয় বলতে পারেনি। যেদিন ভাই জানতে পারবে সেদিন তার রিয়াকশন কেমন হবে? নিশ্চয়ই খুব রেগে যাবে তাকে না জানানোর কারণে, হয়তো কষ্টও পাবে। আচ্ছা, সে কি তাহলে নিজের অজান্তেই নিজের প্রিয় মানুষগুলোকে কষ্ট দেওয়ার পায়তারা করছে? ইলোরার কান্না পেয়ে গেল। সে জিভ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিয়ে কোনো মতে নিজেকে সামলে ধীর পায়ে বসার ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। এরেন শান্ত দৃষ্টিতে ইলোরার চলে যাওয়া দেখল। মেয়েটা একদিন খুব সন্তর্পণে তার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল, আবার যদি একদিন তেমন সন্তর্পণেই তার জীবন থেকে চলে যায়। নিজের জীবনে এই মেয়েটার আগমন সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ঠিক একইভাবে মেয়েটার চলে যাওয়াও সে মানতে পারবে না। সে চাইছে সম্পর্কটা জোড়া লাগুক, কিন্তু তার জন্য অনেক সময়ের দরকার। হুট করে দুটো পরিবারকে মানানো সম্ভব হবে না। ইলোরার পরিবারকে হয়তো চেষ্টা করলে মানানো যেতে পারে, কিন্তু তার পরিবার এত তাড়াতাড়ি তার বিয়ের কথা মানা তো দূর, চিন্তাও করে না। বিশেষ করে তার সিংহের মতো বাবা। তার বাবার ইচ্ছে ছেলের পড়াশোনা শেষ হলে তার বিজনেসের দায়িত্ব ছেলের হাতে দিয়ে তারপর বিয়ে করাবেন, কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে। না, সে মেয়েটাকে ছাড়তে পারছে, আর না তাকে গ্রহণ করতে পারছে। জীবনটা কি খেলছে তার সাথে? এ কেমন ফ্যাসাদে ফেললো তাকে তার নিয়তি। দুপুর 2টা বাজতে মালিহা বেগম সাকিবকে ডেকে বললেন রনি আর এরেনকে নিয়ে খাবার টেবিলে বসতে। সাকিব ওদেরকে নিয়ে খাবার টেবিলে বসলো। মিথিলা আর সাজিদ হোসেন আগেই বসা ছিলেন। এরেন আসার পরে সাজিদ হোসেনের সাথে পরিচয় হলেও ঠিকমতো কথা হয়নি এখনো। এরেন আগ্রহ নিয়ে সাজিদ হোসেনের সাথে গল্প জড়িয়ে দিল। শ্বশুরমশাই বলে কথা। মালিহা বেগম সবার প্লেটে খাবার দিয়ে ডালিহা আর ইলোরাকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গেই ডালিয়া এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। সাকিব প্রশ্ন করল, ইলু আসছে না কেন এখনো? ডালিয়া নিজের প্লেটটা কাছে টেনে নিয়ে বলল, কতবার করে ডাকলাম, ও বলছে পরে খাবে, এখন শুয়ে আছে। সাজিদ হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, আবার মাথা ধরলো নাকি? মালিয়া, গিয়ে দেখে আসো তো। মালিহা বেগম মাথা নেড়ে ইলোরার রুমে গেলেন। গিয়ে দেখলেন ইলোরা চোখ খুলে শটান শুয়েছে। মাকে দেখে ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে তাকালো। মালিহা বেগম প্রশ্ন করলেন, কি রে মা, আবার মাথা ব্যথা করছে? ইলোরা উত্তর দিল, না আম্মু, এমনিতে শুয়ে আছি। খেতে আসছিস না কেন? এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। ইচ্ছে না করলেও খেতে হবে, খাওয়ার অনিয়ম করলে আরো শরীর খারাপ হবে। চল তাড়াতাড়ি। প্লিজ আম্মু, জোর করো না। মালিহা বেগম কোনো কথাই শুনলেন না। টেনে হিসড়ে ইলোরাকে খাবার টেবিলে নিয়ে গেলেন। সাজিদ হোসেন বললেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে চাস না বলেই তো আরো অসুস্থ হয়ে পড়িস। বড় হয়েছিস, এখন একটু খেয়াল রাখ নিজের। ইলোরা গাল ফুলিয়ে রইল। আর চোখে এরেনের দিকে তাকিয়ে দেখলো এরেন ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। এমন দৃষ্টি দেখে ইলোরা খানিক অবাক হলো। মালিহা বেগম ইলোরার প্লেটে খাবার দিলেন। ইলোরা মাথা নিচু করে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। সে ভেবেছিল এরেন চলে যাবার পর একেবারে রুম থেকে বের হবে। এরেনেরও ব্যাপারটা বুঝতে বাকি রইল না। খাওয়া দাওয়া শেষ করে এরেন আর রনিকে নিয়ে সাকিব নিজের রুমে চলে গেল আড্ডা দেওয়ার জন্য। ইলোরা রুমে এসে দেখল ডালিয়া আর মিথিলা শুয়ে শুয়ে ফোনে ফানি ভিডিও দেখছে আর হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ইলোরা কোমরে দুহাতে দিয়ে বিরক্তির সুরে বলল, ওই পাগল ছাগলগুলা পাগলা গারদে পাঠাইতে হইব নাকি? হ্যাঁ, আজকেই তো মনে হয় সব হাসি হাইসা শেষ কইরা ফেলবি। মিথিলা হাসতে হাসতে বলল,
আরে আপি, তুমিও দেখো একটু, না হেসে থাকতে পারবে না। ইলোরা বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে বলল, ঘোড়ার ডিম, দরকার নাই আমার দেখার, তোরাই দেখ আর সাগলামি কর। ডালিয়া কপাল কুঁচকে বলল, ঘোড়ার ডিম না হয় তোর ডায়লগ হিসেবে মানলাম, ছাগলামি কি বইন? ইলোরা মিথিলার পেটের উপর মাথা রেখে ধপাস করে শুয়ে পড়ে বলল। তোরা যা করছিস তাই ছাগলামি। মিথিলা চোখ বড় করে জোরে বলে উঠল, ওরে আপি, তোমার জন্য কি বালিশের অভাব পড়েছে? ও আম্মু গো, মইরা গেলাম গো। ওই ওঠো তাড়াতাড়ি। ইলোরা সোজা হয়ে উঠে বসে মিথিলার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো। তখনই সাকিব তার রুম থেকে উচ্চস্বরে ডেকে বলে উঠল, এলু, এক গ্লাস পানি দিয়ে যা তো বোন। অন্য সময় হলে ইলোরার সঙ্গে সঙ্গে উঠে চলে যেত, কিন্তু আজ কিছুটা বিরক্ত লাগলো। সে মিথিলা আর ডালিয়াকে হাজার বলেও পাঠাতে পারল না, তারা তো ফোনে ব্যস্ত। ইলোরা রাগে ফুঁসতে ফুঁসতে নিজেই চলল। এক গ্লাস পানি নিয়ে সাকিবের রুমে ঢুকে সাকিবের দিকে এগিয়ে ধরতেই সাকিব বলল, আমি খাবো না, এরেনকে দে। ইলোরার বুঝতে অসুবিধা হলো না যে এরেন অকারণে পানি খেতে চেয়েছে। ইলোরা গাল ফুলিয়ে এরেনের দিকে পানির গ্লাসটা বাড়িয়ে ধরল। এরেন মিষ্টি হেসে ইলোরার হাত থেকে গ্লাসটা নিল। রনির ফোনটা সশব্দে বেজে উঠতেই এরেন পানি খাওয়া রেখে রনির হাত থেকে ফোনটা সো মেরে নিয়ে নিল। রনি হন্তদন্ত হয়ে বলল, আরে ফোন নিলি কেন? ফোন দে। এরেন হাতটা পেছনে লুকিয়ে বলল, আগে দেখি কে ফোন করছে তখন থেকে। রনি বিরক্ত হয়ে বলল, দূর, বললাম তো আননোন নম্বর, ফোন দিবি তো? সাকিব সন্দিহান কণ্ঠে বলল, মোটেও না। আননোন হলে তুই বারবার কল কেটে দিতিস না। নিশ্চয়ই পরিচিত কেউ। কাহিনী কি ভাই? স্পেশাল কেউ নাকি? রনি কপাল চাপড়ে বলল, না রে ভাই, বিশ্বাস করস না কেন আমার কথা? ইলোরা এরেনের থেকে গ্লাসটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অথচ এরেন এখনও এক ফোঁটা পানি মুখেই দিচ্ছে না। প্রথমে সে বিরক্ত হলেও এখন তার আগ্রহ জাগলো রনিকে কে কল করেছে তা জানার। সাকিব বলল, এরেন, ফোনটা দে আমার কাছে, দেখি কে কল করেছে। এরেন হাতটা পেছন থেকে সামনে এনে সাকিবের হাতে ফোনটা দিল। রনি চেষ্টা করেও ফোনটা নিতে পারল না। সাকিব লক খুলে কল লিস্টে গিয়ে অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। রনি চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। সাকিব ফোন থেকে দৃষ্টি উঠিয়ে চোখ বড় বড় করে রনির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এরেন আর ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে একবার সাকিবকে দেখছে আর একবার রনিকে দেখছে। এরেন সাকিবকে হালকা ধাক্কা মেরে বলল, টাস্কি খাইছস কেন? বল, কে কল করছে? সাকিব হাতের ফোনটা এরেনের মুখের সামনে ধরল। এরেন স্ক্রিনের দিকে তাকিয়ে সেও হা হয়ে গেল। বাকি রইল ইলোরা। সে আরও আগ্রহী হয়ে উঠল, অথচ কেউ কিছু বলছেই না। রনি আর চোখে এরেনের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল। এরেন মাথায় হাত দিয়ে বলল, আমার বোনের সাথে প্রেম করে বেড়াস আর আমি নিজেই জানি না? হায় কপাল। ইলোরার মুখের অবস্থাও এবার সাকিব আর এরেনের মতোই হয়ে গেল। রনি ফট করে বলে উঠল, ফালতু কথা বলছিস কেন? আমি তোর বোনের সাথে প্রেম করতে যাব কোন দুঃখে? সাকিব বলল, দুঃখে না সুখে তা আমরা কিভাবে জানবো? আমরা তো হাতে নাতে প্রমাণ পেলাম। তলে তলে এত দূর। এরেন বলল, আমার সন্দেহই তাহলে ঠিক হয়ে গেল। সামনে সামনে দুইজনই সাধু সেজে থাকো, যাতে কেউ জানতে না পারে। রনি অস্বীকার করে বলল, না রে ভাই, এমন কিছু না, তোরা ভুল ভাবছিস। জারিন এমনিতেই মাঝে মাঝে ফোন করে আমাকে, জাস্ট খোঁজ নেওয়ার জন্য, এর বেশি কিছু না। ওসব আমাদের বোঝা হয়ে গেছে। আমাদের কাছে লুকানোর কি ছিল রে ভাই? আমি কি তোদের মাঝে ভিলেন হতাম? দূর, তুই গিয়ে জারিনকে জিজ্ঞেস করিস, তাহলে বুঝতে পারবি আমি সত্য বলছি না মিথ্যা। ও জীবনেও স্বীকার করবে না আমার কাছে। ওর পেটের কথা বের করা অত সহজ না। সাকিব বলল, আর স্বীকার করলেই কি না করলেই কি, আমরা তো জেনেই গেছি। রনি রাগত স্বরে বলল, আমার মাথা জানছিস তোরা, জারিনকে আমার বোনের মতো মনে করি, আবল তাবল বকিস না তো। এরেন তাচ্ছিল্যের স্বরে বলল, বোঝা হয়ে গেছে আমাদের। আপনার আর সাধু সাজতে হবে না স্যার। বিশ্বাস করলে করবি, না করলে নাই। আমার টাকা পড়েনি তোদেরকে জোর করে বিশ্বাস করানোর। এরেন রনির কথায় পাত্তা না দিয়ে ঢকঢক করে গ্লাসের পানিটুকু গলাধকরণ করল। পানি খেয়ে এরেন ইলোরার হাতে গ্লাসটা ফিরিয়ে দিল। ইলোরা গ্লাসটা নিয়ে চুপচাপ রুম থেকে চলে এলো। আড্ডা শেষ করে এরেন আর রনি বিকাল 4টায় ইলোরার বাসা থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় এরেন সন্ধানী দৃষ্টিতে আশেপাশে ইলোরাকে খুঁজেও পায়নি। ইলোরা তখন নিজের রুমে বেঘরে ঘুমাচ্ছিল।
এরেনের মন কিছুটা খারাপ হয়ে গেল। দুটো দিন মেয়েটাকে ভার্সিটিতে না দেখে তার খুব অস্থির লাগছিল। তার উপর আজ যখন সাকিবের থেকে শুনল ইলোরা অসুস্থ, তখন তার অস্থিরতা আরও বেড়ে গিয়েছিল। ওই মুখটা না দেখলে যে তার ভেতরের অস্থিরতা একটুও কমবে না, তা সে বেশ বুঝতে পেরেছিল। সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিয়েছিল আজ সাকিবের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। কথা যদি নাও বলা হয়, এক নজর দেখতে পেলেই চলবে। তাই সে ক্লাস শেষে হঠাৎ সাকিবকে বলেছিল সে সাকিবের বাসায় যেতে চায়। এতে সাকিব আর রনি খুব অবাক হয়েছিল, কিন্তু এরেন অজুহাত দেখিয়ে বলেছিল সাকিবের মা যেহেতু অনেকদিন ধরে যাওয়ার জন্য এত করে বলছে, সেহেতু না গেলে সেটা খুব খারাপ দেখায়। একবার অন্তত তার সাথে দেখা করে আসা উচিত। গুরুজনের কথা এভাবে অমান্য করা একদম ঠিক না। সাকিব আর রনিকে কোনো মতে বুঝিয়ে সে বহুল আকাঙ্ক্ষিত মানুষটাকে এক নজর দেখার আশায় নিজের অপছন্দের কাজকেও বলি দিয়ে সোজা ইলোরার বাসায় চলে গিয়েছিল। এই যে এখন তার ভেতরের অস্থিরতা কতটা কমে গেছে। অপছন্দের জের ধরে রাখলে তো আর এই অস্থিরতা এক ফোঁটাও কমতো না। মাত্র দুদিনেই মেয়েটার এই লজ্জামাখা মুখটা না দেখতে পেয়ে মনটা কেমন উতলা হয়ে গেল। এখন তো ইচ্ছে করছে একে সারা জীবনের জন্য নিজের সামনে রাখতে, কিন্তু নিয়তি সে কি তা হতে দেবে? হয়তো দিবে, হয়তো দিবে না। ভাগ্যে যা আছে তা তো হবেই। ওই যে বলে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ব্রেক টাইমে লাইব্রেরিতে গিয়ে বসলো ইলোরা, আরিশা, ডালিয়া আর নাদিয়া। টুম্পা যাসনি, ফোন করে বলেছে বাড়িতে কি যেন জরুরি কাজ আছে। তাহসিন আর অন্তর ক্যাম্পাসে আছে। লাইব্রেরিতে তেমন কাউকে চোখ পড়ছে না এই মুহূর্তে। একটা টেবিল দখল করে বসে এক একজন এক এক বই নিয়ে নাড়াচাড়া করছে। কিছুক্ষণ পর ইলোরার চোখ চলে গেল পাশের টেবিলে। এরেন বসে আছে, হাতে একটা বই থাকলেও দৃষ্টি ইলোরার দিকে। ইলোরা কিছুটা নড়ে চড়ে বসলো। এরেন যে তাকে অনুসরণ করে এখানে এসে বসেছে তা তার কাছে স্পষ্ট। এরেনের চাহনির সামনে ইলোরা বইয়ে মনোযোগ বসাতে পারল না। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ালো এরেনের সামনে। মেয়েটা দেখতে যেমনই সুন্দরী তেমনই মিষ্টি। ইলোরা ভুরুকুচকে মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে দেখা মাত্র এরেনের চোখে মুখে একরাশ খুশি খেলে গেল। এরেনের মুখভাব লক্ষ্য করে ইলোরা আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনোযোগ দিয়ে এরেন আর মেয়েটার কথোপকথন শোনার চেষ্টা করতে লাগলো। এরেন গদগদ কণ্ঠে বলল, বুশরা, কতদিন পর দেখা, কি খবর তোমার? বুশরা মিষ্টি হেসে বলল, এই তো ভালো, তোমার? ভালো। হঠাৎ ভার্সিটিতে এলে যে? হ্যাঁ, দরকার একটা কাজে এসেছি। তোমার ফ্রেন্ডদের দেখে ওদের কাছে তোমার কথা জিজ্ঞাসা করে জানতে পারলাম তুমি লাইব্রেরিতে আছো, তাই চলে এলাম। তো আন্টি আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জারিন, ওর কি খবর? সে তো দিব্যি আছে। তো বিয়ে করছো কবে তুমি? বুশরা হাসি মুখে উত্তর দিল, এটা আবার জিজ্ঞাসা করার লাগে নাকি? তুমি যেদিন বলবে সেদিনই করব। এরেন দাঁত কেলিয়ে হেসে বলল, বাহ, কনে যখন রাজি আছে তাহলে আর দেরি করে কি লাভ। চলো এই বছরই বিয়ে করে ফেলি। আজই গিয়ে আম্মিকে বলবো। তোমার পুত্রবধূ আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। বুশরা মুখ বাঁকিয়ে বলল, ওকে, দেখা যাবে তোমার সাহস কতদূর। ইলোরা অবাক হয়ে দুজনের কথা শুনছিল, কিন্তু বিয়ের কথা শুনে হঠাৎ করে যেন তার মাথায় বজ্রপাত পড়ল। নিমিষে মুখটা কালো হয়ে গেল। এরেন আর ওই মেয়েটার কথা শুনে তো মনে হচ্ছে দুজনেই বেশ সিরিয়াস মুডে আছে। তাহলে কি ওদের দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক সেটা? ভালোবাসার? এরেন এই মেয়েটাকে ভালোবাসে বলে বিয়ে করতে চায়, কিন্তু সে তো বিবাহিত। এই মেয়েটার জন্য কি এরেন অ্যাক্সিডেন্টালি বিয়েটা মানতে পারেনি? এই মেয়েকে বিয়ে করলে তো এরেন তাকে ছেড়ে দেবে, তাদের সম্পর্কটা সত্যি সত্যি ভেঙে যাবে। তাহলে ইলোরার মাথাটা ভন ভন করে উঠল, চোখ দুটো হঠাৎ করে জ্বালা পোড়া করতে লাগলো। ঝাপসা চোখে সে এরেনের দিকে তাকালো। এরেন ওই মেয়েটার সাথে হাসি মুখে কথা বলছে তো বলছেই ইলোরা চোখ বন্ধ করে নিজেকে দমিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে আরিশা বলল, কিরে, উঠলি কেন? তোরা থাক, আমি আসছি। কথাটা কোনো মতে বলেই ইলোরা ব্যাগ নিয়ে প্রায় দৌড়েই লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে ইলোরার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইলোরাকে এভাবে চলে যেতে দেখে এরেন ভ্রুকুটি করে আরিশাকে প্রশ্ন করল, কোনো সমস্যা হয়েছে তোমাদের মধ্যে? আরিশা বলল, না ভাইয়া, হঠাৎ করেই চলে গেল, কেন বুঝলাম না। এরেন কিছু একটা ভেবে বুশরাকে বলল, বুশরা, তোমার সাথে পরে কথা হবে। বাসায় গিয়ে কল করব। এখন আমার একটু কাজ আছে, কিছু মনে করো না প্লিজ। বাই। বুশরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এরেন দ্রুত পায়ে হেঁটে লাইব্রেরির বাইরে চলে গেল। বুশরা অবাক হয়ে গেল এরেনের এহেন কাজে।
এরেন এদিক ওদিক ইলোরাকে খুঁজতে খুঁজতে শেষে ক্যাম্পাসের একপাশে সাকিব আর রনির সাথে ইলোরাকে দেখতে পেল। এরেন তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল। এরেনকে দেখে রনি প্রশ্ন করলো, বুসরার সাথে দেখা হয়েছে তোর? ও তোকে খুঁজছিল। এরেন একবার ইলোরার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে রনির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দেখা হয়েছে। এরেন খেয়াল করলো ইলোরা তার দিকে তাকাচ্ছেও না, এমন ভান করছে যেন সে তাকে দেখেইনি। তখনই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে এসে উপস্থিত হলো ডালিয়া। সে এসে চিন্তিত কণ্ঠে বলল, ইলো, কি হয়েছে? বেশি শরীর খারাপ লাগছে তোর? ইলোরা কোনো উত্তর দিল না। ডালিয়ার কথা শুনে এরেন অবাক হয়ে তাকালো ইলোরার দিকে। সাকিব বলল, হ্যাঁ, ওকে তো একা পাঠানো সম্ভব না। চল, আমি তোদের দুজনকে বাসায় রেখে আসি। এরেন প্রশ্ন করলো, কি হয়েছে? সাকিব বলল, হঠাৎ করে ইলুর শরীর খারাপ লাগছে। কাল যা অসুস্থ ছিল, আজও আবার তেমন অসুস্থ হয়ে পড়লো তো সমস্যা। তোরা থাক, আমি বরং ওদের বাসায় রেখে আসি। এরেন শান্ত দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ইলোরার মুখটা থমথমে দেখাচ্ছে। ইলোরা আর ডালিয়াকে নিয়ে সাকিব ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। এরেন কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সেও হাঁটা ধরল। রনি তার পিছনে দৌড়ে আসতে আসতে বলল, আরে তুই আবার কোথায় যাচ্ছিস? এরেন হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলল, বাড়ি যাচ্ছি। এখনই কেন? ভালো লাগছে না। এরেন রনিকে দেখে দ্রুত পদে ক্যাম্পাসের বাইরে চলে গেল। রনি অবাক হয়ে দাঁড়িয়ে মাথা চুলকে বিড়বিড় করে বলল, এটা কি হলো? আমি একা একা কি করবো এখন? বাড়িতে পৌঁছে ইলোরার লম্বা শাওয়ার নিল। কি থেকে কি হয়ে গেল ভাবতেই তার মাথা ছিঁড়ে যাচ্ছে। সে ভেবেছিল এরেন আর তার চিন্তাভাবনা একই, অথচ আজ তা ভুল প্রমাণিত হলো। এরেন তাকে নিয়ে বা তাদের সম্পর্কটা নিয়ে কিছুই ভাবে না। ইলোরা অনেক ভেবেচিন্তে নিজেকে সামলে নিল, কারণ তাকে বিধ্বস্ত অবস্থায় দেখলে পরিবারের সবাই প্রশ্ন করবে, যার উত্তর সে দিতে পারবে না। তাই তার মন পড়লেও সে মুখে হাসি ফুটিয়ে রাখল। নিজের রুমে শটান শুয়ে টিভির দিকে এক ধ্যানে তাকিয়েছে এরেন। দৃষ্টি টিভির দিকে থাকলেও মনোযোগ নেই। এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে সে অন্য কিছু ভাবছে। আজ 2 দিন হলো ইলোরা ভার্সিটিতে আসছে না। ডালিয়া সাকিবের সাথে আসে। গতকাল সাকিবের কাছে রনি জিজ্ঞেস করেছিল ইলোরার কথা। সাকিব বলেছিল ইলোরার শরীরটা ভালো যাচ্ছে না, আজও আসেনি। সবাই বলছে ওর শরীর ভালো যাচ্ছে না, কিন্তু এরেনের তা বিশ্বাস হচ্ছে না। তার ধারণা ইলোরার শরীর খারাপের অজুহাত দেখিয়ে ভার্সিটিতে আসতে চাইছে না। কেন আসছে না তাও সে খুব ভালোভাবে বুঝতে পারছে। মেয়েটা যে তাকে ভুল বুঝে বসে আছে তা সে প্রথম দিনেই বুঝতে পেরেছিল। কিন্তু এখন ওর ভুল ভাঙানোর উপায় কি? ওর সাথে কথা বলা দরকার, কিন্তু ফোন নাম্বারই তো নেই। এভাবে কতদিন ভার্সিটি কামাই করবে কে জানে। এরেনের ভাবনার মাঝে জারিন 2 মগ কফি নিয়ে রুমে ঢুকলো। এরেনের পাশে বসে হাসি মুখে বলল, নে ভাইয়া, কপি এনেছি। এরেনের কোনো হেলদোল নেই। জারিন ভ্রুকুটি করে তাকালো ভাইয়ের দিকে, তারপর কিছুটা জোরে ডেকে বলল, ভাইয়া, ধ্যানে আছিস নাকি? এরেন চমকে উঠল। জারিনকে দেখে শান্ত স্বরে বলল, ও তুই? জারিন বলল, হ্যাঁ, তোর জন্য কপি নিয়ে এসেছি। তুই চমকে উঠলি কেন? এরেন উঠে বসতে বসতে বলল, এমনি দে। এরেন জারিনের হাত থেকে মগটা নিয়ে চুমুক দিল। জারিন প্রশ্ন করল, কি ভাবছিলি? কিছু না। মিথ্যে বলছিস কেন? ভাবির কথা ভাবছিলি? এরেন এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ কফির মগে চুমুক দিল। জারিন তার মগে চুমুক দিয়ে বলল, এত ভাবিস না। কতদিন আর ভার্সিটি না গিয়ে থাকতে পারবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর তো যেতেই হবে। হয়তো কালই আবার যেতে পারে। এরেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখি। জারিন মন খারাপ করে বলল, সেদিন গেলাম ভাবির সাথে কথা বলার জন্য, অথচ কিছুই বলতে পারলাম না। ভাবছি আবার যাব তার সাথে, এবার কথা বলেই ছাড়বো। এভাবে তো আর চলতে পারে না। ওর জানা দরকার তুই কি চাস। এরেন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানিয়েই কি হবে? জানালেই তো আর সাথে সাথে ওকে স্ত্রীর অধিকার দিয়ে ঘরে তুলতে পারবো না। বাবা শুনলে কখন এসব মানবে না। জারিনের মুখটা চুপসে গেল। সে মুখ কালো করে বলল, তাই তো, তোর মাস্টার্স কমপ্লিট করতে তো এখনো পুরো 1 বছর বাকি। আচ্ছা শোন, চেষ্টা করতে দোষের কে? হয়তো আমি বোঝালে বাবা মানতেও পারে। আমরা না হয় একবার চেষ্টা করে দেখি। আগে আম্মিকে জানি, কি বলিস? এরেন চিন্তিত কণ্ঠে বলল, ওকে ভেবে দেখছি কি করা যায়। এখন আপাতত ওর ভুল ভাঙানো লাগবে। রনি ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাবির নাম্বারের কথা, তার কাছে নেই। কোনোভাবে নাম্বারটা জোগাড় করতে পারলেই হতো। এরেন ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, কাল পর্যন্ত অপেক্ষা করে দেখি ভার্সিটিতে আসে কিনা। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের চাঁদ দেখছে মুনা।
হঠাৎ পেছন থেকে কেউ আলতো করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। মুনা হালকা কেঁপে উঠলেও পিছন ফিরে তাকালো না। 5 দিনে এই স্পর্শটা বেশ পরিচিত হয়ে গেছে তার। মুনা চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই কাটানোর পর আফসার মুনার কানের কাছে মুখ নিয়ে প্রশ্ন করলো, মন খারাপ? মুনা ডানে বায়ে মাথা দোলালো। আফসার আবার প্রশ্ন করলো, তাহলে হঠাৎ আমার লাফিং কুইন এত চুপচাপ কেন? মুনা মৃদু কণ্ঠে বলল, এমনি। আফসার মুনাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দুহাতে তার মুখটা তুলে ধরে বলল, আজই তো তোমার বাড়ি থেকে এলে, এখনই মন খারাপ করলে কিভাবে চলবে মুন? মুনা চুপচাপ আফসারের বুকের দিকে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে রইল। আফসার মুচকি হেসে বলল, কাল ভার্সিটি যাব আমরা, ফ্রেন্ডসদের সাথে দেখা হলে দেখবে এমনিতেই মন ফুরফুরে হয়ে যাবে। মুহূর্তে মুনার চোখে মুখে একরাশ খুশি এসে ছড়িয়ে পড়ল। সে উৎফুল্ল হয়ে বলল, সত্যি? আফসার মৃদু হেসে মুনাকে বুকে টেনে নিয়ে বলল, মুনা তো খুশিতে আটখানা। যদিও সে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু ভিডিও কল দেখা আর সামনাসামনি দেখার মাঝে অনেক তফাৎ। মুনা আফসারের বুকে চুপটি করে রইল। আফসার হঠাৎ বলে উঠল, এই মুন শোনো, কাল থেকে কিন্তু তুমি আমার ক্লাসে সরাসরি আমার দিকে তাকিয়ে থাকবে না। মুনা বেশ অবাক হয়ে মাথাটা উঁচু করে আফসারের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আফসার চিন্তিত মুখে বলল, তুমি আমার দিকে তাকিয়ে থাকলে আমার ক্লাস নিতে প্রবলেম হবে। মুনা প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। আফসার মুনার কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, বলা তো যায় না, আমার বউয়ের মুখের দিকে তাকালে যদি আমি লেকচার গুলিয়ে ফেলি তখন? মুনার মুখ লজ্জায় লাল বর্ণ ধারণ করল। আফসার সিরিয়াস হয়ে বলল, ওফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছিলাম। শোনো লাফিং কুইন, এখন থেকে তোমার বিখ্যাত হাসিটা অন্তত আমার ক্লাসে দিও না। বউ বলে যে ছাড় পাবে এমনটা কিন্তু ভুলেও ভেবো না। এবার আমার ক্লাসে হাসাহাসি করলে আমি কান ধরে দাঁড় করিয়ে রাখবো, মনে থাকে জানো। নিমিষেই মুনার মুখটা কালো হয়ে গেল। পাজি লোকটা আবার শুরু করেছে খোঁটা দেওয়া। মুনা আফসারের হাত ঠেলে গাল ফুলিয়ে বলল, ছাড়ুন। আফসার তেড়াভাবে বলল, ছাড়ার জন্য ধরেছি নাকি? তাছাড়া আমার বউকে আমি ধরেছি, তাতে তোমার কি শুনি? মুনা আবার বলল, ছাড়ুন। আফসার আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, উফ, ছাড়বো না। মুনা কিছুটা বিরক্ত হয়ে বলল, ছাড়ুন তো। আফসার ভুরুকুসকে বলল, তোমার সাহস তো কম না, নিজের টিচারের সাথে রাগ দেখাচ্ছ। জানো এর জন্য আমি তোমাকে পানিশমেন্ট দিতে পারি। এভাবে নড়াচড়া করলে কিন্তু সত্যিই পানিশমেন্ট দেব। মুনা গোমড়া মুখে আফসারের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। আফসার সরু চোখে তাকিয়ে বলল, পানিশমেন্ট পেতে চাও নাকি? মনে তো হচ্ছে তুমি তাই চাইছো। আফসারের কোনো কথায় মুনা কানই দিল না। সে তার মতো ঠেলাঠেলি করতে ব্যস্ত। আফসার কিছুক্ষণ সরু চোখে মুনার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ টুকুস করে মুনার গালে গাঢ় একটা চুমু খেয়ে বসল। আকস্মিক ঘটনায় মুনা বেশ অবাক হয়ে গেল। বাহাতটা আপনা আপনি নিজের গালে চলে গেল। চোখ দুটো ছানা বড়া করে সে আফসারের দিকে তাকালো। আফসার দুষ্টু হেসে ভুরু নাচিয়ে বলল, কি আরো পানিশমেন্ট চাও? সঙ্গে সঙ্গে মুনার চোখ নামিয়ে নিল। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। না পারছে আফসারের হাত থেকে নিজেকে ছাড়াতে, আর না পারছে তার দিকে তাকাতে। অথচ আফসার তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে চলেছে। শেষে মুনার লজ্জায় নিজেই আফসারের বুকে মুখ লুকালো। আফসার এবার শব্দ করে হেসে শক্ত করে মুনাকে বুকে চেপে ধরল। 5 দিন পর আজ আফসারের সাথে ভার্সিটিতে এসেছে মুনা। আসার পর থেকে সবাই মিলে তাকে ঘিরে ধরেছে। এক একজনের এক এক প্রশ্নে মুনা গাল ফুলিয়ে বসে রইল। নাদিয়া মুখ বাঁকিয়ে বলল, কেউ কিছু জিজ্ঞেস করিস না, স্যারের সাথে তার ভালোই চলছে মনে হচ্ছে। মুনা বিরক্ত হয়ে বলল, বেশরমগুলো চুপ করবি? ইলোরা সবার উদ্দেশ্যে প্রশ্ন করল, অন্ত কখন আসবে? তাহসিন হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ক্লাস টাইম তো হয়েই গেছে, এখনো তো এলো না। আরিশা বলল, ওয়েট, আমি ফোন করছি। তাহসিন বলল, আমি করেছিলাম, বারবার রিং হয়ে কেটে গেছে, ফোন ধরছে না। মুনা অবাক হয়ে বলল, মানে ও তো কখনো এমন করে না। আরিশা টুম্পার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর সাথে রাগ করছে নাকি? টুম্পা বিরক্তি নিয়ে বলল, ওর বিষয়ে আমাকে কেন টানছিস সবসময়? তাহসিন শক্তমুখে তাচ্ছিল্যের স্বরে বলল, সাধু সাজিস না সব সময়, অন্তত আমাদের সামনে সাজিস না, কোনো কিছুই অজানা নেই আমার। টুম্পা রাগী দৃষ্টিতে একবার তাহসিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল।
ওদের দুজনকে লক্ষ্য করে সবাই কিছুটা অবাক হলো। ইলোরা ভ্রুকুটি করে বলল, কিছুই বুঝলাম না। সাধু সাজে মানে? আর তুই কি জানার কথা বলছিস? হ্যাঁ, তাহসিন মৃদু কণ্ঠে বলল। কিচ্ছু না। ডালিয়া বলল, কিছু তো অবশ্যই, বলতো কি হয়েছে? পরে বলবো, ক্লাসে চল। কথাটা বলেই তাহসিন হাঁটা ধরল। কেউ আর কথা না বাড়িয়ে ক্লাসের দিকে ছুটল। কয়েক পা বাড়াতেই সামনে এরেনকে চোখে পড়ল। নিমিষেই ইলোরার মন একরাশ কালো মেঘে ছেয়ে গেল। গতকালের ঘটনা মনে পড়তেই তার ছুটে চলে যেতে ইচ্ছে করল। এরেনকে দেখেই সবাই থেমে পড়ল। সে সবার সাথে হাসি মুখে কথা বলল। ইলোরা আজ আর চোখেও তার দিকে তাকালো না। এরেন আহত দৃষ্টিতে ইলোরার দিকে তাকাচ্ছে। মেয়েটার সাথে কথা বলা দরকার, কিন্তু সুযোগ নেই। এরেন সবার সাথে কথা বলার মাঝে ইলোরাকে প্রশ্ন করল, শরীর ভালো তো তোমার? ইলোরা শান্ত দৃষ্টিতে একবার এরেনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, হ্যাঁ। এরেন বুঝলো ইলোরা আঘাত পেয়েছে। সে আর কথা বাড়ালো না। এরেনের সাথে কথা বলে সবাই ক্লাসে চলে গেল। দুপুর 2টায় ক্লাস শেষ করে সবাই ক্যাম্পাসে এসে দাঁড়ালো। সাকিব কি যেন একটা কাজে গেছে। সাকিব না আসা পর্যন্ত ইলোরা আর ডালিয়াকে অপেক্ষা করতে হবে। ওদের দুজনের সাথে তাই সবাই ক্যাম্পাসে দাঁড়ালো। তখনই আফসার মোনাকে কল করলো। মোনা কল রিসিভ করে হ্যালো বলতে আফসার প্রশ্ন করলো, ক্লাস শেষ হয়েছে তোমার? হ্যাঁ, এখন কোথায় আছো? ক্যাম্পাসে। ওরা সবাই চলে গেছে। না, সাকিব ভাইয়া একটু কাজে গেছে। ইলো আর ডালিয়াকে নিয়ে আসবে। আমরা একসাথেই আছি। আচ্ছা, ওখানে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আসছি আমি। আচ্ছা। মোনা ফোন রাখতে নাদিয়া বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের সুরে বলল, আজ একটা জামাই নেই বলে একা বাড়ি ফিরতে হয়। আরিশা হেসে বলল, জামাই নাই তো কি হয়েছে, প্রেম কর, বয়ফ্রেন্ড প্রতিদিন বাসায় পৌঁছে দিবে। আরিশার কথায় নাদিয়া তাহসিনের দিকে একবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, প্রেম, ওসব প্রেম ভালোবাসা সবার কপালে জোটে না রে অরি। আরিশা চুপ হয়ে গেল। সে আসলে কথাটা মজা করেই বলেছে। নাদিয়া যে কষ্ট পাবে এটা ভাবতে পারেনি। ডালিয়া অসহায় দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। তাহসিন সেটা খেয়াল করে কথা ঘোরানোর চেষ্টা করে বলল, অন্ত আজ কারোর ফোনই রিসিভ করলো না। একবার হাতের কাছে পাই ওরে, কেলিয়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। তাহসিনের কথা শেষ হওয়ার সাথে সাথে তার ফোন বেজে উঠল। তাড়াতাড়ি সে পকেট থেকে ফোন বের করে দেখলো অন্তর ভিডিও কল করেছে। তাহসিন কপাল কুঁচকে বলল, না দিতে ভিডিও কল রিসিভ করবো না আজকে। সবাইকে টেনশনে ফেলে এখন আসছে ভিডিও কল দিতে। ইলোরা বলল, আর রিসিভ কর না। আমাদের কারোর কোনো ফোন রিসিভ করেনি কেন তা তো জিজ্ঞেস কর আগে। তাহসিন ফোন রিসিভ করলো। কয়েকটা ঝাড়ি মারার জন্য মুখ খুলতেই ফোনের স্ক্রিনে অন্তরের বিধ্বস্ত চেহারাটা দেখে দমে গেল। সে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে সূক্ষ্ম চোখে অন্তরকে নিরীক্ষণ করতে লাগলো। লাল টকটকে দুটো চোখ, উস্কো খুস্কো চুল, মলিন মুখ। এ যেন সম্পূর্ণ অগোছালো একজন মানুষ যার মুখভাবই বলে দিচ্ছে সে ভালো নেই। তাহসিন অবাক হয়ে বলল, অন্ত, এ কি অবস্থা তোর? অন্তর মলিন হাসল। তাহসিনের কথায় আর মুখভাবে বাকিরা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অন্তর তাহসিনের প্রশ্নের জবাব না দিয়ে অস্বাভাবিক গলায় বলল, ফোনটা সবার সামনে রাখবি একটু, সবার সাথে একবার কথা বলবো। কেন? প্রশ্ন করিস না ভাই, প্লিজ তাড়াতাড়ি ফোনটা রাখ সবার সামনে। তাহসিন ঘাসের উপর 3টা বই রেখে তার সাথে ফোনটা ভালো করে বসিয়ে দিল যাতে সবাইকে স্ক্রিনে দেখা যায়। সবাই এবার উৎসুক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অন্তরের অবস্থা থেকে হতবাক হয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে অন্তর মলিন হেসে বলল, তোদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ কোনো প্রশ্ন করবি না আমাকে। আমি মাত্র কয়েক মিনিট কথা বলবো তোদের সাথে, বেশিক্ষণ কথা বলার সময় নেই। অগত্যা সবাই মাথা নাড়ল। অন্তর সর্বপ্রথম মুনার দিকে তাকিয়ে বলল, কি রে মুলা, বিয়ের পর আজকে ভার্সিটিতে গেলি আর আমার সাথে দেখাই হলো না? যাক, আগে এটা বল যে আমাদের আফুসারের কপাল কতটুকু ফাটছে। বেচারা ভালো লোকটার কপালে শেষমেশ তোর মতো শাকচুন্নি জুটলো। শোন, তোর 20 কেজি ওজনের থাপ্পড়গুলো এবার থেকে আমার বদলে তলসিন রে দিস। একটা সত্যি কথা বলি, তুই আর স্যার কিন্তু খুব সুখী কাপল হবি। তোদের দুজনকে খুব মানায় একসাথে। আপু স্যারকে বলিস, তার একটা অদ্ভুত নাম দিয়েছিলাম আমি। মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোর হাসি কিন্তু এক ফোঁটাও কমাবি না। সারা জীবন এমনই হাসবি। সবার মুখে এমন স্বাধীন হাসি থাকে না। পারলে এবছরই আমাকে মামা বানিয়ে ফেলিস। বলেই অন্তর শব্দ করে হাসল, কিন্তু সে হাসিটা লোক দেখানো। মোনা কি বলবে বুঝতে পারছে না।
হঠাৎ করে ভিডিও কলে এসব কথা বলার কারণটাই বা কি? অন্তর মুনার কথার অপেক্ষা না করে নাদিয়াকে বলল, নাদি, তুই কি জানিস তোর মন ঠিক কতটা শক্ত? একটা মানুষকে 1 বছর ধরে ভালোবেসে পরে হঠাৎ করে জানলি সে অন্য কাউকে ভালোবাসে, তবু তুই সবার সাথে এসে গেলে দিন পার করছিস। এটা কতজন পারে বলতো? হিংসা হয় না তোর? ভালোবাসার অভাব বোধ করছিস, তাই না? আমি বলছি, দেখিস একদিন তোর জীবনে ভালোবাসার রঙে রঙিন হয়ে যাবে। নাদিয়া কিছু বলার আগেই এবার অন্তর ডালিয়াকে উদ্দেশ্য করে বলল, ওই ডালিম, মনে মনে যে তাওসিনের প্রেমে হাবুডুবু খাস তা কিন্তু আমি জানি। ও কিন্তু খুব তাড়াতাড়ি প্রপোজ করবে তোকে। প্রপোজ করার সাথে সাথে অ্যাকসেপ্ট করিস, এমন পোলা এক পিসি আছে। আমার ভাইটারে আবার শেখা দিস না, খবরদার। ডালিয়াও উত্তরহীনভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অন্তর আরিশার দিকে ফিরে বলল, সরিষা, আর কত ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবি? বেছে বেছে অন্তত একজনকে তো পাত্তা দে বোন। শোন, একটা সিক্রেট কথা বলি। আমাদের সিনিয়র মাহাদি ভাই আছে না, উনি কিন্তু তোকে পছন্দ করে। রিজেক্ট হওয়ার ভয়ে বেচারা প্রপোজ করে না। প্রপোজ করলে ফিরিয়ে দিস না, উনি খুব ভালো ছেলে। আরিশা বলল, এইসব পরে শুনবো, আগে বল। আরিশার কথা শেষ করার সুযোগ না দিয়ে অন্তর ইলোরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এই যে 12 মাসের রুগী, মুখ অমন গোমরা কেন? প্রথম পেশার মতো লাগছে তোকে। তোর মুখে হাসিই মানায়। সবসময় হাসি খুশি থাকবি আর নিজের যত্ন নিবি, বুঝেছিস? একটা কথা বললে এখন হাটে হাড়ি ভাঙা হবে, তাই বললাম না। শুধু এটা জেনে রাখ, আমি কিন্তু কিছু একটা আজ করতে পারছি। প্রেমে পড়লে তার গলায় ঝুলে পড়িস, বুঝলি? তাতে তো তোর সমস্যা হবে বলে মনে হয় না। সবাইকে আরেকটা বিয়ে খাওয়ার সুযোগ করে দিস খুব তাড়াতাড়ি। আমি জ্যোতিষীর মতো গণনা করে তোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। আমার গণনা ভুয়া ভাবিস না। ব্যাস, ইলোরাকেও কথা বলার সুযোগ দিল না অন্তর। তাহসিনের দিকে তাকিয়ে প্রশস্ত হেসে বলল, ভাই, অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? তুই শুধু আমার বন্ধু না, আমার ভাইও। তুই তো সব জানিস। টুম্পির উপর রাগ করিস না, ও সব আমার ভাগ্য, বুঝলি? সবার ভাগ্যে সব কিছু থাকে না। আর মানুষটা যদি হই আমি, তাহলে তো কথাই নেই। সুখ আবার আমাকে বড্ড ভয় পায়। ভুলে যা সব। আর শোন, যত তাড়াতাড়ি সম্ভব ওই ডালিমের প্রপোজ করে ফেলা। এসব ব্যাপারে দেরি করিস না রে মামা। নিজেও ভালো থাকবি আর ওরেও ভালো রাখবি। তাহসিন গম্ভীর গলায় বলল, এসবের মানে কি অন্ত? তোর মাথায় কি চলছে? খবরদার বলছি, কোনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর জন্য। অন্তর এবারও মলিন হাসল। সবশেষে সে তাকালো টুম্পার দিকে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, ভালো থাকিস টুম্পি। তোকে শুধু একটা অনুরোধ করব, সৃজন ভালো ছেলে না, পারলে ওর থেকে দূরে থাকিস। কোনো একটা ভালো ছেলেকে লাইফ পার্টনার হিসেবে বেছে নিস। আজ থেকে তুই মুক্ত। অন্তর নামক কাটা আর কোনোদিনও তোর সামনে গিয়ে বলবে না তার ভালোবাসার কথা। তোর প্রতি আমার ভালোবাসা যেমন ছিল তেমনই আছে। খুব 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 ভালো থাকিস। কষ্ট খুব খারাপ একটা জিনিস রে টুম্পি। আমি জানি এর অনুভূতি কেমন। প্রার্থনা করি জীবনে কোনো কষ্ট যেন তোকে না ছোঁয়। যে টুম্পা এতদিন অন্তরের কথায় মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো, আজ সেও চোখে এক রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়েছে। নাদিয়া থমথমে মুখে বলল, তোর কি হয়েছে অন্তু? এসব কি করছিস, কি বলছিস? কিচ্ছু বুঝতে পারছি না আমরা। কেন এসব বলছিস? অন্তর একটা দীর্ঘশ্বাস ফেলল। শুকনো মুখে মলিন একটা হাসি টেনে সবার উদ্দেশ্যে বলল, ওরা আমার জীবনের একটা অংশ। বিশ্বাস কর, এই তোদের সাথে সময় কাটাতে কাটাতে না আমি নিজের সব দুঃখ কষ্ট এক নিমেষেই ভুলে যাই। অনেকগুলো বছর তোদের সাথে কাটিয়েছি। কত হাসি, আড্ডা, দুষ্টুমি, খুনছুটি আর কত শত স্মৃতি জড়িয়ে আছে তোদের সাথে। ভালোবাসি ফ্রেন্ডস, খুব ভালোবাসি তোদের। তোদের ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি বলতো, না চাইলেও সবাইকে ছাড়তে হয়, এটাই নিয়ম। আমাকে ভালোবাসতে হবে না, শুধু মনে রাখিস প্রতিদিন আড্ডা দেওয়ার সময় অন্তত একবার সবাই আমাকে মিস করিস। এতেই আমি খুশি। তোদের সাথে আমার এইটুকুই পথ চলা ছিল। শেষ মুহূর্তে এসে ইচ্ছে হলো তোদের মুখগুলো দেখার আর শেষবারের মতো কিছুটা সময় কাটানোর। ব্যাস, আর কি চাই? জীবনের শেষ মুহূর্তটুকু রঙিন। আর কিছু বলার আগেই অন্তর হঠাৎ কাশতে শুরু করলো। যেন তেন কাশি না, কাশতে কাশতে গলা দিয়ে রক্ত উঠে গেল। অন্তর দুহাতে মুখ চেপে ধরে কাশছে। ফোনের এপাশে বসে সবাই এতক্ষণ দম বন্ধ পরিস্থিতির মধ্যে শুধু অবাক হয়ে অন্তরের কথা শুনছিল আর বোঝার চেষ্টা করছিল। এবার সবার মাঝে উত্তেজনা দেখা গেল। সবাই অস্থির হয়ে বলছে, অন্ত, কি হয়েছে তোর? কাশছিস কেন? এত রক্ত পড়ছে কেন? অন্ত, প্লিজ কথা বল। অন্ত। অন্তর কারোর প্রশ্নের জবাব দিতে পারল না। শুধু একবার দুর্বল চোখে সবার দিকে তাকালো।
তারপর সঙ্গে সঙ্গেই সে নেতিয়ে পড়ল, হয়তো জ্ঞান হারিয়েছে। তাহসিন ফোন হাতে নিয়ে হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি ওর বাসায় যেতে হবে, চল। তাহসিনের সাথে সবাই উঠে দাঁড়ালো। কোনো দিক না ভেবে সবাই একসঙ্গে ছুটতে শুরু করলো। সবার চোখে মুখে ভয়, চিন্তার উত্তেজনা। এই মুহূর্তে সবার মাথায় একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব অন্তুর কাছে পৌঁছাতে হবে। আফসার ক্যাম্পাসে তন্ন তন্ন করে খুঁজেও মোনাকে পায়নি। বারবার মোনাকে কল করছে, কিন্তু মোনা একবারও রিসিভ করছে না। যতবার কল করছে ততবারই বার কয়েক রিং হয়ে কেটে যাচ্ছে। আফসার এবার কিছু একটা ভেবে বাড়িতে ফোন করলো। ফোন করে তার মায়ের কাছে জিজ্ঞেস করলো মোনা বাসায় ফিরেছে কিনা, কিন্তু জানতে পারলো মোনা বাসায় ফিরেনি। তারপর ফোন করলো মোনার মায়ের কাছে, সেও বলল মোনা ওই বাসায় যায়নি। আফসার এবার বড্ড চিন্তায় পড়ে গেল। মেয়েটাকে বলল ক্যাম্পাসে অপেক্ষা করতে, অথচ ক্যাম্পাসের কোথাও তার চিহ্নও নেই। প্রচণ্ড চিন্তায় মোনার উপর এবার রাগ উঠে গেল তার। মোনার বন্ধুদের কারো নাম্বার নেই তার কাছে, থাকলে কল করে জিজ্ঞেস করা যেত। সবাই মিলে আবার ঘুরতে বেরিয়েছে কিনা কে জানে, তাই বলে একবার ফোন করে বলে যাবে না? মেয়েটা বোধহয় ভুলে বসেছে সে এখন বিবাহিত, তার জন্য চিন্তা করার আরও একজন মানুষ আছে। আফসার গেটের কাছে পৌঁছাতেই সামনে পড়ল সাকিব, এরেন আর রনি। তাদের দেখেই সে সাকিবকে প্রশ্ন করল, ইলোরাকে কি বাসায় পৌঁছে দিয়েছো? সাকিব বলল, না তো, আমি তো ওদের নিতে এসেছি, অনেকক্ষণ ধরে ফোন করছি অথচ ধরছি না। আফসার এবার চিন্তিত কণ্ঠে বলল, তার মানে ওরা একসাথে আছেন? ওরা কেউ ক্যাম্পাসে নেই? আমি পুরো ক্যাম্পাস খুঁজেও পাইনি, মুনাও ফোন ধরছে না, বুঝতে পারছি না কোথায় গেছে। এরেন বলল, কেউ ফোন ধরছে না, কোথাও গেলে তো ওরা সবসময় বলে যায় আজ কোথায় গেল সবাই মিলে। রনি কিছু একটা ভেবে বলল, সবাই একসাথে ফোন রিসিভ করছে না, এটা তো চিন্তার বিষয়। আমি রবিনকে ফোন করে দেখছি। রবিনের বাসা তো অন্তরের বাসার কাছেই। অন্তরা বাসটিতে আসেনি দারিন, মনে হয় বাসায় আছে। রবিনকে বলবো একবার গিয়ে জিজ্ঞাসা করতে ওদের খবর জানে কি না। সাকিব তাড়া দেখিয়ে বলল, তাড়াতাড়ি কর। রনি পকেট থেকে ফোন বের করে রবিনের নাম্বারে ডায়াল করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ফোন রিসিভ করে রবিন হ্যালো বলতে রনি বলল, রবিন তুই কি বাসায় আছিস? ওপাশ থেকে রবিনের উত্তর, হ্যাঁ। আচ্ছা তুই একবার অন্তর বাসায় গিয়ে দেখতে পারবি ও বাসায় আছে কি না? থাকলে ওকে একবার জিজ্ঞাসা করিস ওর বন্ধুরা সবাই কোথায় আছে। আসলে সাকিবের বন্ধুর জন্য ও খুব চিন্তায় আছে, কেউ ফোন ধরছে না। ওপাশ থেকে রবিনের যা উত্তর এলো তা শুনে রনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আফসার, সাকিব আর এরেন উৎসুক দৃষ্টিতে রনির দিকে তাকিয়েছে। রনির মুখভাব দেখে তাদের কলিজা কেঁপে উঠল। সবাই আরও চিন্তিত হয়ে পড়ল। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই রনি হঠাৎ কান থেকে ফোন নামিয়ে কাঁপা কাঁপা অস্ফুট স্বরে বলল, ও অন্তর সুইসাইড করেছে। ঘড়ির কাঁটা চলমান হলেও সময় যেন আজ থমকে গেছে। বন্ধুত্বের বন্ধনের 8টা সুতার মধ্যে একটা সুতা ছিঁড়ে গেছে। বন্ধনটা হয়তো একই রকম থেকে যাবে, কিন্তু এটাকে আলগা করার জন্য ওই একটা ছেঁড়া সুতাই যথেষ্ট। অন্তরের প্রাণহীন দেহটার সামনে অনবরত চিৎকার করে কেঁদে চলেছে তার 7 জন প্রাণপ্রিয় বন্ধু। পাশেই তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্তরের মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে তার বৌদি, আর তার বড় ভাই থম মেরে বসে আছে। অদূরেই মলিন মুখে আফসার, সাকিব, এরেন আর রনি দাঁড়িয়ে। তারা কেউ এগিয়ে যাচ্ছে না কারো কান্না থামাতে, কারণ এ কান্না যে এখন থামবার নয় তা তারা ভালোভাবেই জানে। ওদের আটকানোর থেকে কিছুক্ষণ কাঁদতে দেওয়ায় ছেড়েও অন্তরকে হাসপাতাল নেওয়ার আগেই সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সৃষ্টিকর্তা পৃথিবীতে তার বিচরণ এটুকুই লিখেছিলেন। ঘড়ির কাঁটা 4টা 2-এর দাগে পৌঁছেছে। অন্তরদের বাড়ি ভর্তি হয়ে গেছে লোকজনে। সুইসাইড কেস বলে এর মধ্যে পুলিশও এসেছিল। এরেন আর আফসার মিলে কোনো মতে তাদের সামলে নিয়েছে। তেমন কোনো সমস্যা হয়নি, কারণ অন্তর ছোট একটা কাগজে লিখে রেখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পৃথিবীর প্রতি সে বিরক্ত, বিধায় সে স্বেচ্ছায় বিদায় নিয়েছে। চোখের সামনে অন্তরের শেষ কৃত্য দেখে ইলোরা, মোনা আর নাদিয়া জ্ঞান হারালো। আরিশা, ডালিয়া আর টুম্পা অসুস্থ হয়ে পড়ল। তাহসিন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েগুলো তো কাঁদতে কাঁদতে জ্ঞানও হারিয়ে ফেলেছে, কিন্তু সে যে ছেলে, তার কষ্ট তো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হবে। অন্তরের শেষকৃত্য সম্পন্ন হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আফসার মোনাকে জোর করে বাড়ি নিয়ে গেছে। সাকিব ও ডালিয়া আর ইলোরাকে নিয়ে গেছে। দুজনকে এই অবস্থায় একা নিয়ে যাওয়া অসম্ভব বলে তার সাথে রনি আর এরেনও গেছে। তাহসিন নিজেকে সামলে বাড়ি ফেরার আগে টুম্পার সামনে দাঁড়িয়ে শুধু বলে গেল, আজকের পর থেকে ভুল করেও আর কোনোদিন আমার সামনে আসবি না।
টুম্পা শুধু ফুপিয়ে কেঁদে উঠেছে এর উত্তরে। নাদিয়া, আরিশা আর টুম্পাকেও তাদের বাড়ির লোক এসে নিয়ে গেছে। বাড়ি ফিরেও কেউ শান্তি পেল না। টুম্পা বাড়ি ফেরার পথে জ্ঞান হারিয়েছে। আজ সারাদিন ধরে সবাই অভুক্ত। পরিবারের লোকজন অনেক জোরাজুরি করে কারো মুখে খাবার তুলে দিয়েছে, আবার কেউ রাতেও অভুক্তই রয়ে গেছে। ইলোরা আর ডালিয়াকে ঘিরে সবাই বসার ঘরে বসে আছে। এক একজন এক এক কথা বলে বোঝানোর চেষ্টা করছে। এমন একটা ঘটনায় সারাদিনে কারোর গোসল করাও হয়ে ওঠেনি। এরেন আর রনিকে বসিয়ে রেখে সাকিব গেল গোসল করতে। মালিহা বেগম ইলোরা আর ডালিয়াকে জোরপূর্বক কিছুটা খাবার খাওয়ানোর পর গেলেন বাকি সবার ডিনারের ব্যবস্থা করতে। সাজিদ হোসেন আর মিথিলা মিলে ইলোরা আর ডালিয়াকে রুমে নিয়ে গেল। এরেন আর রনি রয়ে গেল বসার ঘরে। এরেনের হঠাৎ চোখ চলে গেল পাশের সোফায় পড়ে থাকা সাকিবের ফোনের দিকে। কিছু একটা ভেবে সে তৎক্ষণাৎ উঠে গিয়ে ফোনটা হাতে নিল। লক খুলে কন্ট্যাক্ট নাম্বারগুলো ঘেটে ইলোরার নাম্বার খুঁজে বের করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগালো। পকেট থেকে নিজের ফোনটা বের করে নাম্বারটা দ্রুত তার ফোনে টুকে নিল। তারপর সাকিবের ফোনটা আবার জায়গা মতো রেখে সে পুনরায় সোফায় বসে পড়ল। পুরো কাণ্ডটা রনি হাঁ করে বসে বসে দেখছে। এরেন সোফায় এসে বসতেই রনি প্রশ্ন ছুড়ল, কি চুরি করলি? এরেন স্বাভাবিকভাবে উত্তর দিল, দরকারি জিনিস। সেটাই তো, জিনিসটা কি? পরে বলবো, এখন চুপ থাকো। এখন বললে কি সমস্যা? দরকারি জিনিস নিলি, তা আবার সাকিবের ফোন থেকে লুকিয়ে? এরেন শক্তমুখে তাকিয়ে বলল, তোরে না চুপ থাকতে কইছি, থাবড়া খাবি? রনি মেয়েদের মতো মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই সাকিব চলে এলো। মালিহা বেগম ডাইনিংয়ে খাবার দিয়ে সবাইকে ডাকলেন। সবাই গিয়ে চুপচাপ ডিনার করে নিল। ডিনার শেষ করে রনি আর এরেন নিজেদের বাড়ি চলে গেল। সকাল 8:40। বিছানায় দুপায়ের ওপর থুতনি রেখে চুপচাপ বসেছে মুনা। তার সামনে খাবার হাতে অসহায়ের মতো বসে আছে আফসার। প্রায় 10 মিনিট ধরে সে মুনাকে খাওয়ানোর চেষ্টা করছে, অথচ মুনা এক কথায় না করে দিয়েছে। আফসার ছোট একটা নিঃশ্বাস ফেলে খাবার রেখে মুনাকে কাছে টেনে নিল। আলতো করে মুনার মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে মুন। তখন আমি আম্মাকে সামলাবো না তোমাকে সামলাবো? এমন মুখ করে বসে থেকো না। আমার লাভিং কুইনকে এমন গোমরা মুখে একদম মানায় না। তোমার এই অবস্থা দেখে আম্মাও মন খারাপ করে বসে আছে। প্লিজ নিজেকে সামলাও। সবাই তো চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আদুর স্পর্শ পেয়ে মুনা ডুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ কেঁদে কেটে তারপর হেসকি তুলে বলল, জানেন অন্তর সব সময় কি বলতো মোলারে, তোর কপালে যে বেচারা আছে তার কপাল ফেটে চৌচির হয়ে যাবে। গতকাল যখন ওর সাথে শেষবার কথা হয়েছে তখনও এই কথাই বলেছে। আবার বলেছে তোকে আর স্যারকে খুব মানায়, তোরা খুব সুখী কাপল হবি, পারলে এ বছরই আমাকে মামা বানিয়ে ফেলিস। শেষ সময়েও ও আমার সাথে সবসময়কার মতোই মজার ছলে কথা বলেছে। আফসার শান্ত স্বরে বলল, ও খুব মিশুক ছেলে ছিল, আমার সাথে কত তাড়াতাড়ি মিশে গিয়েছিল। হঠাৎ করে এমনটা করে বসলো ভাবতেই পাচ্ছি না। আচ্ছা, ওর সুসাইডের কারণটা কি এক্স্যাক্টলি? আমরা কেউই বুঝতে পারছি না। তাহসিন জানে, কিন্তু ও বলেছে পরে বলবে। যাই হোক, আজ ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, তোমার রেস্ট দরকার। আমাকে যেতে হবে, খেয়ে নাও প্লিজ। মুনা কোনো উত্তর দিল না। আফসার মুনাকে বুঝিয়ে শুনিয়ে কিছুটা খাবার খাওয়ালো। তারপর রেডি হলো ভার্সিটিতে যাওয়ার জন্য। মুনা একইভাবে বিছানায় বসে আছে। আফসার এগিয়ে গিয়ে মুচকি হেসে মুনার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, কান্নাকাটি করো না, আর আম্মার কাছে গিয়ে গল্প করো, মন হালকা হবে। আসছি। আজ আর কেউই ভার্সিটিতে গেল না। একবার সবাই গ্রুপ কলে কথা বলেছে, তাও একজনের শূন্যতায় কান্না ছাড়া আর কোনো কথাই মুখে আসেনি। টুম্পার ফোন বন্ধ। ফোন করে তার খবর নিতে ব্যর্থ হলো সবাই। সবার সারাটা দিন কাটলো মন খারাপ আর চোখের কোণের পানি মুছে। রাতে ইলোরা একা ব্যালকনির দেয়াল ঘেঁষে বসেছিল। ডালিয়া আর মিথিলা রুমে নেই, হয়তো টিভি দেখছে। ইলোরা লক্ষ্যভ্রষ্টা দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। ফোনের রিংটোনের শব্দে হুঁশ ফিরল। পাশে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। তাই রিসিভ করতে ইচ্ছে করলো না, কিন্তু কোনো এক অদৃশ্য টানে অনিচ্ছা সত্ত্বেও সে ফোনটা হাতে তুলল। রিসিভ করে কানে ধরে মৃদু কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো এখন? ইলোরা উত্তর দিল, ভালো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠের উত্তর, মিথ্যে বলছো কেন? ইলোরা কিছুটা অবাক হলো। পরিচিত কেউ ফোন করেছে এটা বুঝতে পারছে সে, কিন্তু কে ফোন করেছে তা বুঝতে পারল না।
ইলোরা পাল্টা প্রশ্ন করলো। কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, 3 দিন আগে যে তোমার মন খারাপের কারণ হয়েছিল সে। ইলোরা মুখ খুলতে গিয়েও কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। 3 দিন আগে মন খারাপের কারণ হয়েছিল মানে এরেন? কিন্তু এরেন তার নাম্বার পাবে কোথায়? আর সে তাকে ফোন করবেই বা কেন? কিছুক্ষণ দুদিকেই নিস্তব্ধতা। তারপর ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের স্পষ্ট শব্দ ভেসে এলো। ইলোরা কিছুটা নড়েচড়ে বসলো। এই দীর্ঘশ্বাসের শব্দই তাকে জানান দিচ্ছে ওপাশের মানুষটার পরিচয়। তবু ইলোরা কিছু বলতে পারল না। এরেন কিছুটা নরম কণ্ঠে বলল, তোমার সাথে ঠান্ডা মাথায় কিছু আলোচনা করা দরকার, কিন্তু এখন তোমার মন ঠিক নেই, তাই ওসব আলোচনা পরে করব। আগে তোমার মন ঠিক হোক। আজ শুধু একটা কথা জেনে রাখো, তুমি আমাকে ভুল বুঝে নিজেই কষ্ট পেয়েছো। ইলোরা বোঝার চেষ্টা করে বলল, মানে? লাইব্রেরিতে সেদিন যে মেয়েটার সাথে আমাকে কথা বলতে দেখেছিলে, ও আমার মামাতো বোন বুশরা, আমার সমবয়সী। ইভেন ও আমার সাথে এক ভার্সিটিতেই পড়াশোনা করেছে। অনার্স শেষ করে ও রাজশাহী গিয়ে মাস্টার্সে ভর্তি হয়েছে। ওখানে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকায় এসে মামা মামির সাথে দেখা করে যায়। ওর বয়ফ্রেন্ড রাজশাহীতে জব করে। এখনও ওদের রিলেশনের কথা কেউ জানে না। মাস্টার্স শেষ করে ও বাসায় জানাবে। একমাত্র আমার সাথেই ও এই কথা শেয়ার করেছে। আমরা দুজন দুজনের সাথে খুব ফ্রি, সবসময় সবকিছু নিয়ে মজা করি। সেদিনও আমরা মজা করছিলাম, কিন্তু খেয়াল ছিল না যে তুমি এটাকে সিরিয়াসভাবে নিবে। তোমাকে জানানোর কোনো ওয়ে ছিল না। ভার্সিটিতে দেখা হলেও কথা বলার তো কোনো সুযোগই নেই। আর তোমার নাম্বারও ছিল না যে ফোন করে জানাবো। শুধু শুধু 3টা দিন আমাকে ভুল বুঝে কষ্ট পেলে। ইলোরা মন দিয়ে কথাগুলো শুনল। 3টা দিন ভুল ধারণা নিয়ে সে মনে মনে ঠিকই কষ্ট পেয়েছে। এখন মনে হচ্ছে খুব বোকামি করে ফেলেছে সে। সেদিন আর একটু সময় থেকে মেয়েটার আর এরেনের কথা শুনলে হয়তো বুঝে যেত। নিজের বোকামির জন্য এখন তার আফসোস হচ্ছে। আবার এত খারাপ লাগার মধ্যেও এটা শুনে ভালো লাগছে যে তার ধারণা ভুল। তার মানে এরেন তাকে ছাড়তে চায় না। ইলোরার থেকে কোনো উত্তর না পেয়ে এরেন হঠাৎ আদুরে গলায় প্রশ্ন করলো, খুব কষ্ট দিয়েছি? ইলোরার বুকটা ধক করে উঠল। সে পড়ল বিপাকে। এই প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে? তবু কোনো মতে বলল, আমি কেন কষ্ট পাবো? এরেন মৃদু শব্দ করে হাসল। হাসি মুখে বলল, আচ্ছা, কষ্ট পাওনি? তাহলে সেদিনের পর 2 দিন ভার্সিটিতে যাওনি কেন? ইলোরা আমতা আমতা করে বলল, আমি তো অসুস্থ ছিলাম। সব তো মিথ্যে ছিল। তুমি না বললেও আমি জানি সেটা। গতকাল তোমার মুখ দেখেই মনের খবর পেয়ে গেছি আমি। ইলোরা ভেঙচি কাটল। মুখ দেখে মনের খবর পেয়ে যায়, ঘোড়ার ডিম পায়। এতই যদি মুখ দেখে মনে কি আছে বুঝতে পারতো, তাহলে এটা কেন বোঝে না সে কি চায়? ওপাশ থেকে এরেন আবার বলল, আশা করি এটা নিয়ে আর ভাববে না। শুধু শুধু তোমার জন্য আমিও এই 2 দিন প্যারার মধ্যে ছিলাম। তোমাকে সত্যিটা জানানোর জন্য উঠে পড়ে লেগেছিলাম। ইলোরা মনে মনে ভাবল, ভালো হয়েছে। আমি একাই কেন প্যারা নিব? আপনিও বুঝুন কেমন প্যারা। ইলোরা হুট করে প্রশ্ন করল, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? এরেন স্বাভাবিকভাবে উত্তর দিল, সাকিবের ফোন থেকে। ইলোরার চিৎকারে এরেন কান থেকে ফোন নামিয়ে নিল। পরপরই কানে ফোন নিয়ে অসহায় কণ্ঠে বলল, মাই গড, এত জোরে চিৎকার করছো কেন? আমি বধির হয়ে গেলে তো পরে তোমারই ক্ষতি। সবাই বলবে তোমার জামাই বধির। কি একটা অবস্থা হবে। ইলোরা ভীষণ লজ্জায় পড়ে গেল। একে তো এমন ষাঁড়ের মতো চিৎকার দিয়ে উঠেছে, তারপর আবার এরেন নিজেকে তার জামাই দাবি করছে। সে মৃদু কণ্ঠে বলল, সরি। ও এরেন বলল, তোমার ভাইয়ের থেকে তোমার নাম্বার চাইবো কোন আক্কেলে? আজ যখন তোমার বাসায় ছিলাম তখন সবাই সোফায় ফোন রেখে শাওয়ার নিতে গিয়েছিল। সেই সুযোগেই ওর ফোন থেকে তোমার নাম্বারটা নিয়ে নিয়েছি। ইলোরা ছোট একটা শব্দ করল। তারপর দুজনেই চুপচাপ কয়েক মিনিট কাটালো। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনল। তারপর নীরবতা ভেঙে এরেন প্রশ্ন করল, কিছু খেয়েছো? কেন? এমনি। মন খারাপ? ইলোরা উত্তর দিল না। এরেন ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে মন খারাপ করে থেকো না। অন্তরের যতদিন আয়ু ছিল ততদিনই বেঁচে ছিল। সবার আয়ুই শেষ হবে। কাল অন্তর চলে গেছে, আজ অন্য কেউ চলে যাবে, পরশু হয়তো আমিও চলে যেতে পারি। যাওয়া আসার ধারাবাহিকতা চলতেই থাকবে। ইলোরার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। কান্নারা গলা ফেটে বেরিয়ে আসতে চাইছে। সে নিচের ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। বাঁ হাতে মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠল। এরেন তার প্রেয়সীর কান্নার শব্দ স্পষ্ট শুনতে পেল, কিন্তু বাধা দিল না।
কিছুক্ষণ কাঁদতে দিল। যদিও এই কান্নার আওয়াজটা এসে তার বুকে তীরের মতো বিচ্ছে, তবু বাধা দিল না। কিছু সময় পর এরেন আদুরে কণ্ঠে ডাকলো, ইলোনি। ইলোরা স্তব্ধ হয়ে গেল। ছেলেটা এভাবে কেন ডাকলো? ডাক শুনে যে তার কম্পন ধরে গেছে তা কি বোঝে না? আর এই নাম ইলোনি, বাহ, সুন্দর নাম দিয়েছে তো। নতুন নামও দিয়ে দিল। কখন দিল? এত আবেগ মিশিয়ে প্রেয়সীকে নতুন নামে ডাকলে তার অনুভূতি কেমন হয় তা কি সে বোঝে? ইলোরার উত্তরের আশা না করে এরেন একইভাবে বলল, কখনো তুমি আমার সামনে কেঁদো না ইলোনি, সেটা সহ্য করার ক্ষমতা বোধহয় নেই আমার। নির্ঘাত হার্ট অ্যাটাক ফ্যাটাক করে বসতে পারি, আওয়াজটাই তো সহ্য হচ্ছে না। নিজের চোখে দেখলে সহ্য করব কিভাবে? ইলোরার প্রশ্ন করতে ইচ্ছে করলো, কেন সহ্য করতে পারবেন না আমার কান্না? ভালোবাসেন আমাকে? কিন্তু কণ্ঠনালী সে তো এই শব্দগুলো বের হতেই দিবে না। ইলোরার কান্না পুরোপুরি থেমে গেল। এতক্ষণ যা মাঝে মাঝে হেসকি তুলছিল তাও থেমে গেল। তখনই মায়ের ডাক পড়ল। ইলোরা নিচু স্বরে বলল, আম্মু ডাকছেন। এরেনের মনটা খারাপ হয়ে গেল। ফোন রাখতে ইচ্ছে করলো না, তবু সে বলল, আর একটু কথা বলা যায় না? ইলোরা বুঝলো এরেনের আরও কিছু সময় কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু ওদিকে মালিহা বেগম ডেকেই চলেছে। ইলোরা বলল, বারবার ডাকছে। এরেন আর কি করবে, ফোন তো রাখতেই হবে। সে বলে উঠল, আমি যদি তোমাকে মাঝে মাঝে ফোন করি তুমি রিসিভ করবে? ইলোরা দ্বিধায় পড়ে গেল। বলতে ইচ্ছে করলো, হ্যাঁ করব। এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি? মাঝে মাঝে কেন? আপনি প্রতিদিন 2 বার করে ফোন করবেন। আপনি না আমার হাজবেন্ড? কিন্তু মুখে বলতে পারল না। এরেন ইলোরার উত্তরের অপেক্ষায় আছে। ইলোরা চুপ করে আছে বলে আবার প্রশ্ন করলো, হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। হ্যাঁ। চোখ মুখ খিসে এই শব্দটা উচ্চারণ করেই ইলোরা তড়িঘড়ি করে ফোন কেটে জিভে কামড় দিল। এরেন মুচকি হাসল। এই প্রশ্নের উত্তরে যে মেয়েটা না বলতে পারবে না তা সে ভালোভাবেই জানে। ফোন রেখে সে আপন মনে হেসে বিড়বিড় করে বলল, ভালোবাসি ইলোনি, কবে কখন কোন মুহূর্ত থেকে জানি না, কিন্তু খুব ভালোবাসি। হঠাৎ করে মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার একদমই চলবে না। মানুষ চলে যায়, রেখে যায় শুধু স্মৃতিগুলো। সে তো দিব্যি চলে যায় স্মৃতিগুলো ফেলে রেখে, অথচ সেই স্মৃতিগুলো তার আত্মার সাথে মিশে যাওয়া মানুষগুলোকে বড্ড পোড়ায়। ক্যাম্পাসের মাঠে গোল হয়ে বসে আছে বন্ধুমহল, অথচ আজ আর নেই সেই জমজমাট আড্ডা। হাসি, আড্ডা, দুষ্টুমি, খুনসুটি সবই যেন এক অদৃশ্য বেড়াজালে আবদ্ধ হয়ে আছে। বহুক্ষণের নীরবতা ভেঙে আরিশা বলল, তাহসিন, আমরা এখনো অন্তরের সুইসাইডের কারণ জানতে পারলাম না। তুই কি বলতে চাইছিস না আমাদের? তাহসিন মাথা দুলিয়ে বলল, বলবো, কিন্তু এসব কথা মুখে আনতে ইচ্ছে করে না রে। নাদিয়া বলল, এটুকু বুঝতে পারছি যে এসবের সাথে কোনো না কোনোভাবে টুম্পাও জড়িত আছে। তাহসিন ছোট একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, গত কয়েকদিন আগে অন্ত কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছিল। ওর ফ্যামিলিতে অনেক ঝামেলা। ওর বড় ভাই আর ভাবির সাথে ওর মিল না। তারা ওকে একদমই পছন্দ করে না, কিন্তু ওর মাকে আর ওকে তো তাদের সাথেই থাকতে হয়। কারণ ও প্রতিদিন সন্ধ্যায় যে 2-1টা টিউশনি করাতো, তাতে পড়াশোনা আর হাত খরচের টাকা উঠতো না। এসব নিয়ে প্রচন্ড ডিপ্রেশনে ছিল, কিন্তু আমরা কেউই এসব জানতাম না, কারণ ও কখনো কারোর সাথে শেয়ার করেনি। তার মধ্যে আবার আরেক ঘটনা ঘটলো। সৃজনকে চিনিস তো তোরা? ওই যে একদিন টুম্পার হাত ধরে টান মেরেছিল বলে অন্তর মারলো, সেই ছেলের সাথে টুম্পা রিলেশনে জড়িয়ে গেছে। অন্তর সেটা জানতে পেরেছিল। তারপর ও টুম্পাকে অনেক বুঝিয়েছিল ছেলেটা খুব একটা সুবিধার না। এই কথাটা টুম্পা বিশ্বাসই করেনি, উল্টো অন্তকে অনেক কথা শুনিয়েছিল। ওই দিন যে ভার্সিটিতে এলো না, আমরা ফোন করার পর বলল বাসার কাজ আছে, এ সবকিছু মিথ্যা। সেদিনও সৃজনের সাথে ঘুরতে বেরিয়েছিল, আর দুর্ভাগ্যবশত অন্তর সামনে পড়ে গিয়েছিল। অন্তর যখন টুম্পাকে সৃজনের সামনেই বোঝানোর চেষ্টা করছিল, তখন ওই ছেলে অন্তকে সাইডে রেখে নিয়ে টুম্পার আর তার বিষয়ে অনেক আপত্তিকর কথা বলল। এমনকি এটাও বলেছিল যে টুম্পা আর ও একসাথে রাতও কাটিয়েছে। এসব কথার সত্যতা কতটুকু তা জানি না। এসব শুনে অন্ত খুব রেগে গিয়ে সৃজনের গায়ে হাত তুলল। টুম্পা দূর থেকে এসব দেখে দৌড়ে গিয়ে অন্তরের গালে চড় মেরেছিল। অন্তরের কোনো কথাই বিশ্বাস করেনি। সৃজন যা বুঝিয়েছে তাই বুঝিয়েছে। একদিকে ফ্যামিলির প্যারা, আরেকদিকে টুম্পার, দুই মিলিয়ে ও ডিপ্রেশনের চরম মাত্রায়।
আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও কিছুই বুঝলো না। নিজের কষ্ট শেষ করতে ও নিজেকেই শেষ করে ফেললো। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি ও এমন একটা কাজ করবে। এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমার। বলতে বলতে তাহসিনের গলা ধরে এলো। মেয়েরা সবাই নীরবে চোখের পানি ফেলল। ডালিয়া ধরা গলায় বলল, তাহলে এজন্যই টুম্পা আমাদের কারোর সাথে যোগাযোগ করছে না? কি বলছি, ওকে তো খুনি বলা চলে। তাহসিনের কথায় মুনা চোখ মুছে বলল, কিন্তু ও এভাবে ফোন বন্ধ রেখে ভার্সিটিতে না এসে কতদিন থাকবে? তাহসিন শক্ত মুখে বলল, সারা জীবন থাকুক, তাতে আমার কি? ওর চেহারা দেখার ইচ্ছাও আমার নেই। ওই সৃজনকে একবার হাতের কাছে পেলে আমি ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিতাম। কিন্তু ওই কায়ার অন্তর সুইসাইডের কথা শুনেই ঢাকা ছেড়েছে। ইলোরা আফসোসের সুরে বলল, নিজের বন্ধুকে টুম্পা বিশ্বাস না করে অন্য একটা ছেলেকে বিশ্বাস করলো। অন্ত যে ওর ভালো চায় সেটা বুঝলো না। ওর মন মানসিকতা এমন হলো কবে থেকে আল্লাহ জানে। ওর অবিশ্বাস আর নির্বুদ্ধিতার কারণে মাঝখানে থেকে আমরা একজনকে হারিয়ে ফেললাম। তাহসিনের কথায় সবার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। অন্তরের হাস্যোজ্জ্বল দুষ্টুমি ভরা চেহারাটা মনের পর্দায় ভেসে উঠল। ইলোরার হাতের ফোনে তখনই মেসেজ টোন বাজল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল আননোন নাম্বার থেকে মেসেজ। ইলোরা মেসেজটা ওপেন করলো। সেখানে লেখা, ক্লাসে যেও না, ওদের কিছু একটা বলে ক্যাম্পাসে থেকে যাও। জারিন আসবে তোমার সাথে কথা বলার জন্য। ইলোরা ভ্রুকুটি করে কিছু ভাবতেই মনে পড়ল জারিন এরেনের বোনের নাম। এরেনের নাম্বারটা সেভ করা হয়নি, তাই সঙ্গে সঙ্গে চিনতে পারেনি। কিন্তু এখন সে ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে থাকবে কিভাবে? সবাই তো প্রশ্ন করবে। ইলোরার ভাবনার মাঝেই সবাই ক্লাসে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ইলোরাকে একইভাবে বসে থাকতে দেখে ডালিয়া বলল, তুই বসে আছিস কেন? ক্লাসে চল। ইলোরা আমতা আমতা করে বলল, আমার না ক্লাসে যেতে ইচ্ছে করছে না, একদম ভালো লাগছে না। ক্লাস কামাই দিবি? তোরা যা, পরের ক্লাসের সময় আসছি আমি। তাহলে আমিও যাব না। তাহসিন ডালিয়ার হাত ধরে টানতে টানতে সামনের দিকে পা বাড়িয়ে বলল, ফাঁকিবাজি কম কর, তুই যাবি না, তোর ঘাড় যাবে। মুনা ইলোরাকে বলল, আচ্ছা তুই তাহলে পরে আসিস, আমরা যাই। ইলোরা বলল, আচ্ছা। ইলোরা বাদে সবাই ক্লাসে চলে গেল। ইলোরা স্বস্তির নিঃশ্বাস ফেলল এটা ভেবে যে কেউ তেমন কিছু জিজ্ঞেস করেনি আর জেদও ধরেনি। হঠাৎ তার মনে পড়ল সাকিবের কথা। ভাই যদি এখন দেখে সে ক্লাসে না গিয়ে এখানে বসে আছে, তখন কি উত্তর দেবে? আর জারিনের সাথে কথা বলার সুযোগই বা পাবে কিভাবে? প্রশ্নটা মাথায় আসতেই ইলোরা কপাল চাপড়ালো। তখনই কোত্থেকে এসে যেন এরেন ধপ করে তার পাশে বসে পড়ল। ইলোরা কিছুটা হকচকিয়ে গেল। এরেন অন্যদিকে তাকিয়ে বলল, তোমার জামাই এখনো বেঁচে আছে, কপাল চাপড়াও কোন দুঃখে। ইলোরা নড়ে চড়ে বসে অন্যদিকে তাকিয়ে রইল। এদিক ওদিক তাকিয়ে সাকিব আর রনিকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে কোথাও তাদের কাউকে চোখে পড়ল না। ইলোরা ভাবছে ভাই যদি এসে এরেনকে তার পাশে বসে দেখে তাহলে কি ভাববে। ইলোরার ভাবভঙ্গি দেখে এরেন হেসে বলল, ওরা এখন ক্যাম্পাসে নেই। ইলোরা হাফ ছেড়ে বাঁচল। এরেন আবার বলল, জারিন তোমার সাথে কি কথা বলবে, জানতে চাইলে না তো? ইলোরা প্রশ্ন ভরা দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। এরেন হেসে বলল, জানতে চাও? ইলোরা ইতস্তত করে বলল, হ্যাঁ, প্রথমবার যখন দেখা হয়েছিল তখনও আপু আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারিনি। সেই জন্যই আজ আবার আসছে। কি বলার জন্য? ও এলেই জেনে নিও, তবে ও তোমাকে প্রশ্ন করবে, ভেবে জবাব দিও। কিসের প্রশ্ন? ভেবে নাও আমাদের সম্পর্কটা নিয়ে। ইলোরা ভীষণ অবাক হলো। জারিন তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করবে মানে কি? সে কি এই সম্পর্কের ব্যাপারে জানে? ইলোরাকে অবাক হতে দেখে এরেন বলল, জারিন প্রথম থেকে সব জানে, চাইলেও ওর থেকে কোনো কথা লুকাতে পারি না। আমি সব সময় সব কথা সবার আগে ওর সাথে শেয়ার করি। ইলোরা ছোট একটা শব্দ করলো। ও। এরেন প্রশ্ন করলো, তোমার মন ভালো? ইলোরা একটা দীর্ঘশ্বাস ফেলে ওপর নিচে মাথা দোলালো। এরেন হঠাৎ মৃদু শব্দ করে হেসে মজার ছলে বলল, চুরি করাটা সার্থক হয়েছে। এমন দুই একটু চুরি করলে যদি উপকার হয় তো চুরি ভালো। ইলোরা কিছু বুঝতে না পেরে প্রশ্ন করলো, মানে গতকাল সাকিবের ফোন থেকে তোমার নাম্বার চুরি না করলে তোমার সাথে কথা বলাও হতো না, আর এখন তোমার পাশে বসে কথা বলার সুযোগটাও পেতাম না। ইলোরা মৃদু হাসলো। এরেন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কান্নায় তোমাকেই মানায় না,
এই যে মুচকি হাসলে, এই মুচকি হাসিটাতে তোমাকে কত সুন্দর লাগছে তুমি কি জানো? ইলোরা লজ্জিত হলো। পাশে বসে এমন প্রশংসা করলে তো লজ্জা পাওয়ারই কথা। এরেন এবার কিছুটা ঝুঁকে আবেগী কণ্ঠে বলল, লজ্জা পেলে আরো সুন্দর লাগে, একদম আবেদনময় মনে হয়। ইলোরার এবার ইচ্ছে হচ্ছে দৌড়ে এখান থেকে চলে যেতে। এরেন সোজা হয়ে বসে বলল, অগোছালো কবিতা শুনবে? সেদিনের মতো মনে যা আসে তাই শোনাবো কিন্তু। ইলোরা এবার আগ্রহী হয়ে এলোমেলো দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। রনিদের বাড়ির ছাদে সেদিন এরেনের কবিতাটা তার খুব পছন্দ হয়েছিল। আবার ইচ্ছে জাগলো তেমন কবিতা শোনার। এরেন বুঝতে পারলো ইলোরা শুনতে চায়। সে মুচকি হেসে ইলোরার মুখের দিকে তাকিয়ে আবৃত্তি শুরু করলো। লাজুকো লতা, তোমার ওই আলতা রঙের বদনখানি, ওই হরিণীর মতো টানা অক্ষি যুগল, দেখার অধিকারটা কেবল আমাকেই দিও। আমি ব্যতীত অন্য কেউ যেন না দেখে তোমায় মুগ্ধ দৃষ্টিতে। এই যে আমার সহ্য ক্ষমতার বাইরে লাজুকো লতা। ইলোরার লজ্জা এবার লাফ দিয়ে আরও কয়েক ধাপ উপরে উঠে গেল। দ্রুত সে এরেনের মুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। এরেন হাসি মুখেই প্রশ্ন করল, কি পছন্দ হয়নি? ইলোরা মুখ খুলে উত্তর দিতে যাবে তখনই কেউ মেয়েলি কণ্ঠে বলে উঠল, বাব্বা, বউকে কবিতা শোনানো হচ্ছে। ইলোরা চমকে সামনে তাকালো। হাস্যোজ্জ্বল মুখে জারিন দাঁড়িয়ে আছে। এরেন হেসে বলল, আয় বস। জারিন এসে ইলোরার আরেক পাশে বসে পড়ল। তারপর ইলোরাকে বলল, কেমন আছো? ইলোরা মুচকি হেসে বলল, ভালো, তুমি কেমন আছো? ভালো তো। বরের মুখে তো দিব্যি কবিতা শুনছিলে। ওর এই বস্তা পচা কবিতা তোমার ভালো লাগে? বর শব্দটা শুনে ইলোরা লাজুক হাসল। এরেন কটমট করে জারিনের দিকে তাকিয়ে বলল, ভাগ্যি সেটা ভার্সিটি, তাই ছাড় পেয়ে গেলি। বাসায় যাই একবার, আজকে তোর খবর আছে। জারিন এরেনকে মুখ বাঁকিয়ে ইলোরার দিকে তাকিয়ে বলল, দেখো তোমার বর কেমন হারামি, সারাক্ষণ আমার সাথে এমন করে। তোমার চিন্তা নেই, তুমি তো তার বউ, দেখবে সারাক্ষণ তোমার আঁচল ধরে ঘুমাবে। ইলোরা এরেনের দিকে ফিরেও তাকালো না। এরা দুই ভাই বোন মিলে আজ তাকে লজ্জায় ফেলার প্রতিযোগিতা লাগিয়েছে বোধহয়। এরেন জারিনের মাথায় টোকা মেরে উঠে দাঁড়িয়ে বলল, ফালতু কথা রেখে আসল কথা বল, তাড়াতাড়ি কথা শেষ করবি, আমি আশেপাশে আছি। জারিন মাথায় হাত দিয়ে কটমট করে তাকাতেই এরেন দ্রুত পায়ে হেঁটে অন্যদিকে চলে গেল। ভাই বোনের খুনসুটি দেখে ইলোরা মুচকি হাসছে। জারিন ঠোঁট উল্টে বলল, তুমি হাসছো? তোমার এই শয়তান বর দিনরাত আমাকে মারে। মনে হচ্ছে তুমি ছাড়া একে কেউ ঠিক করতে পারবে না। ইলোরা হাসি মুখে বলল, আচ্ছা বাদ দাও আপু, তোমার কথা বলো। হঠাৎ আবার আমাকে মনে পড়লো যে? জারিন অবাক হয়ে বলল, হঠাৎ তোমার কি মনে হয়? তোমাকে আমার হঠাৎই মনে পড়ছে? কি যে বলো না, তোমাকে তো প্রত্যেক দিনই মনে পড়ে। আমার বউ পাগলা ভাই আমার কানের কাছে একটা নামই বাজতে থাকে, ইলোরা, ইলোরা আর ইলোরা। ইলোরা অবাক হয়ে বলল, আই বউকে ঘরে না তুলতেই ভাইয়ের আমার বউ পাগল হয়ে গেছে। যাই হোক, বেশি সময় নেই, তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। জারিন বলতে শুরু করলো, আমি শুরু থেকে সবকিছু জানি, তোমাদের বিয়ে থেকে শুরু করে সব কাহিনী। বলতে গেলে তোমার আর ভাইয়ার পর আমি সে ব্যক্তি যে তোমাদের সম্পর্কের ব্যাপারে জানি। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হওয়ার তোমরা দুজনে মেনে নিতে পারোনি ঠিকই, কিন্তু বিয়ের 1 মাস পর যখন আবার তোমার সাথে ভাইয়ার দেখা হয়, তারপর থেকে ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। এক পর্যায়ে ঠিক করে যে ও তোমাদের সম্পর্ককে একটা সুযোগ দেবে, কারণ বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছুই করার নেই। আমাকে এটাও বলেছে যে ও তোমার সাথে এ ব্যাপার নিয়ে আলোচনা করে যা সিদ্ধান্ত নাও নিবে, কিন্তু ও তোমার অস্বস্তি কাটার অপেক্ষা ছিল, অথচ তোমার তো অস্বস্তি কাটছেই না। আর আমার ভাইটা এখনো পর্যন্ত এই বিষয়ে তোমার সাথে কথা বলতে পারলো না। সেজন্য আমি ওকে বলেছি যে আমি তোমার সাথে কথা বলবো, কারণ আমার মনে হয় তুমি আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করবে না। সেদিন আমি এই কারণে এসেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ পেলাম না। তোমার জানা দরকার যে ভাইয়া চাইছে তোমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে তোমাকে স্ত্রীর অধিকার দিতে। ওর ধারণা তুমি এটাই চাইছো। তোমার মুখ দেখিয়ে না ও বুঝতে পেরেছে তুমি কি চাও, কিন্তু আমি ওর অনুমানে ভিত্তিতে কিছু বলতে বা করতে চাই না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কি চাও। তোমার উত্তর শুনে আমি এই ব্যাপারে নিশ্চিত হব। ইলোরা অবাক হয়ে জারিনের কথা শুনছিল। এরেন আর তার চাওয়া তাহলে সত্যি এক। ভাবতেই প্রচণ্ড খুশি লাগছে তার, কিন্তু জারিনের প্রশ্ন শুনে সে ইতস্তত বোধ করল।
অপ্রস্তুতভাবে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগলো। জারিন নিজের বাঁ হাতটা ইলোরার ডান হাতের উপর আলতো করে রেখে হেসে বলল, আমার সাথে দ্বিধা করো না প্লিজ, মন খুলে কথা বলতে পারো। আমি কিন্তু শুধু তোমার সাথে কথা বলার জন্য এসেছি। সাকিব ভাইয়া হয়তো এখনই এসে পড়বে, তোমার উত্তর জানাও। তুমি কি চাও, এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে? ইলোরা এবার কিছুটা নড়ে চড়ে বসে মৃদু কণ্ঠে বলল, চাই আপু। কোন মেয়ে চাই যেচে দুটো বিয়ে করতে? কিন্তু আমার প্রচন্ড ভয় হয়। কিসের ভয়? আব্বু আম্মু ভাই এই বিয়ের ব্যাপারে জানলে তাদের রিয়াকশন কি হবে, কি ভাববে, এসব নিয়ে খুব ভয় হয়। কারণ সেদিন আমার দোষে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার লাইফে। আমি যদি রাগ করে একা সিরাজগঞ্জ না যেতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। তাছাড়া বিয়ের প্রায় 4 মাস পর যদি শোনে আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে, তাও আবার খুব বাজে পরিস্থিতিতে পড়ে, তাহলে তাদের মনের অবস্থা কি হবে? এই বিষয়টা তারা স্বাভাবিকভাবে নিতে পারবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে আব্বুর হার্ট দুর্বল। হঠাৎ করে এসব কথা শুনলে যদি খারাপ কিছু হয়ে যায়, এমনও তো হতে পারে যে এসব শুনে আমার ভাই তোমার ভাইকে ভুল বুঝলো, তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি কোনো বিপদ বাড়াতে চাই না আপু। কথাগুলো বলতে বলতে ইলোরার মন খারাপ হয়ে গেল। জারিনও গোমড়া মুখে বলল, এসব চিন্তা আমরাও করি, যদিও আমি কি নিয়ে বেশি চিন্তা করি, কারণ ভাইয়া যা চাইবে আমি তাই মেনে নেবে। কিন্তু বাবাকে নিয়ে অনেক টেনশনে আছি। বাবা এত সহজে মানবে না, সে খুব কড়া মানুষ। তবু আমরা ভেবেছি আমি হেল্প নিয়ে চেষ্টা করব। এখন তো মনে হচ্ছে তুমি তোমার বাড়িতে এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না। যাই হোক, দেখি কি করা যায়। আপাতত তোমার মনের কথা তো জানতে পেরেছি, এইটুকু শুনলেই তোমার বর খুশিতে লাফালাফি করবে। কথাটা বলে জারিন হাসলো। ইলোরাও মুচকি হাসলো। জারিন হাসি মুখে বলল, আমি বলি কি, এখন আপাতত তুমি ভাইয়ার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। ওর সাথে সহজভাবে কথা বলো মন খুলে। কোনো অস্বস্তি বা ভয়কে পাত্তা দিও না। দরকার পড়লে এই বিয়ের কথা হাইড রেখে সবার মতামত নিয়ে তোমাদের আবার নতুন করে বিয়ে দেব। কেউ জানবেও না আগে তোমাদের বিয়ে হয়েছিল। আইডিয়াটা দারুণ না? আজ থেকে আমার ভাইয়ের সাথে প্রেম করা শুরু করে দাও। ভাববে তোমরা নতুন প্রেমিক প্রেমিকা, আর পরের বিয়েটাকে ভাববে লাভ ম্যারেজ। বুঝেছো? ফ্যামিলি নিয়ে প্যারা নিও না। আমরা 2 ভাই বোন মিলে 2 ফ্যামিলিকে ফুটিয়ে ফেলবো। তুমি শুধু আড়াল থেকে আমাদের হেল্প করবে, ওকে? ইলোরা হেসে বলল, আচ্ছা আপু, চেষ্টা করব। জারিন দৃঢ়ভাবে বলল, চেষ্টা কি বলছো? বলো পারবে, পারতেই হবে তোমাকে। কি পারতে হবে জারিন? বলতে বলতে সাকিব এগিয়ে এলো। সাকিবের সাথে এরেন আর রনিও আসছে। ইলোরা আর জারিন কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। জারিন মুখে হাসি টেনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাইয়া, পড়াশোনার কথা বলছিলাম। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এরেন বলল, বুড়ি, তোকে কি বাসায় পৌঁছে দিতে হবে নাকি একা যাবি? জারিন কিছু একটা ভেবে বলল, একা যেতে ইচ্ছে করছে না, তুইও চল। এরেন বলল, আচ্ছা চল। এই সাকিব, রনি, আমি আসছি। জারিন মুস্কি হেসে ইলোরাকে বলল, আসছি, ভালো থেকো। ইলোরাও হাসি মুখে বলল, তুমিও। এরেন আর জারিন চলে গেল। রনি ইলোরাকে প্রশ্ন করলো, ইলোরা, তুমি এখন এখানে কেন? তোমার না ক্লাস চলছে? ওরা সবাই কোথায়? ইলোরা আমতা আমতা করে বলল, ওরা ক্লাসে আছে। আসলে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম কিছুক্ষণ পরে যাই ক্লাসে। তারপর হঠাৎ জারিন আপুর সাথে দেখা হয়ে গেল, তাই আপুর সাথে গল্প করছিলাম। সাকিব বলল, এখন কি ক্লাসে যাবি? শরীর ঠিক আছে তো? ইলোরা উত্তর দিল, হ্যাঁ ভাই, আচ্ছা আমি ক্লাসে যাই। সাকিব বলল, যা। ইলোরা দ্রুত পায়ে হেঁটে ক্লাসের দিকে চলে গেল। ইলোরা চলে যাওয়ার পর সাকিব সন্দিহান কণ্ঠে রনির উদ্দেশ্যে বলল, জারিন তো আগে কখনো ভার্সিটিতে আসতো না, এখন আসে কি করতে? তোর সাথে দেখা করতে নাকি? রনি কটমট চাহনিতে তাকিয়ে বলল, 100 বার বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করলে করবি, না করলে চুপ থাকবি। সাকিব শব্দ করে হেসে সামনের দিকে পা বাড়ালো। অগত্যা রনিও তার পিছনে ছুটল। 2 দিন কেটে যাওয়ার পরও যখন টুম্পা কারোর সাথে কোনো রকম যোগাযোগ করলো না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল ওর বাসায় যাওয়ার। কিন্তু তাহসিন কিছুতেই যেতে রাজি হলো না। তাই বাধ্য হয়ে তাহসিনকে ছাড়াই সবাই টুম্পার বাসায় গেল। টুম্পার বাসায় গিয়ে সবার চোখ কপালে উঠল। মাত্র 4 দিনে একই অবস্থা হয়েছে মেয়েটার। চেহারা দেখে মনে হচ্ছে কত বছরের রোগা। মুখ শুকিয়ে চুপসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। বান্ধবীদের সবাইকে দেখে মলিন হেসে টুম্পা বলল,
পাকড়াও করতে সোজা পাশের ঘরে চলে এসেছিস দেখছি। আরিশা সোজাসুজি বলল, তোর সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আমরা। রুমে আয়। টুম্পা সবাইকে নিয়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর সবাইকে নিয়ে বিছানায় বসলো। ইলোরা গোমড়া মুখে প্রশ্ন করলো, তোর এই হাল কেন? টুম্পা কোনো উত্তর দিল না, শুধু ছোট একটা দীর্ঘশ্বাস ফেলল। মুনা শক্ত মুখে বলল, আমরা তো দীর্ঘশ্বাস শুনতে আসিনি টুম্পা, কথা বলতে এসেছি। ভার্সিটি কামাই করছিস কেন? এমনি যেতে ইচ্ছে করছে না। টুম্পার উত্তর শুনে নাদিয়া তাচ্ছিল্যের স্বরে বলল, কেন? এখন তো তোর কোনো প্যারা নেই, একজনই ছিল, তাকে আলগোছে সরিয়ে দিয়েছিস, তবুও শাস্তি পাচ্ছিস না। টুম্পা অবাক হয়ে বলল, আলগোছে সরিয়ে দিয়েছি মানে? কিন্তু তুই কি বলতে চাইছিস? সেটা তো আমাদের থেকে ভালো তোর জানার কথা। কি জানার কথা? হিয়ালে না করে স্পষ্টভাবে বলবি প্লিজ। ডালিয়া বলল, এখন আর বলার মতো কিছুই নেই টুম্পা। আমরা ভাবতেই পারছি না তুই এতটা নিচে নেমে গেছিস। ছি, পরোক্ষভাবে একটা মানুষকে খুন করেছিস, আর তার থেকেও জঘন্য ব্যাপার ওই সৃজনের সাথে। ডালিয়া আর কিছু না বলে নাক মুখ কুঁচকে ফেলল। টুম্পা বলল, সৃজনের সাথে কি? ওর কথা আসছে কেন? আমি কি খুন করেছি মানে কি? আরিশা বলল, আমরা তাহসিনের থেকে সবটা জেনেছি টুম্পা। অন্তর সুইসাইডের কারণের মধ্যে অন্যতম হচ্ছিস তুই। তা কি বুঝিয়ে বলতে হবে? মানছি অন্ত আমাকে পছন্দ করতো, আর সৃজনকেও একদম পছন্দ করতো না। সৃজন কেমন ছিল সেটা বোঝানোর অনেক চেষ্টা করছিল আমাকে, আমি বুঝতে চাইনি। আর না বুঝে ওর গালে চড় মেরে আমি অনেক বড় ভুল করেছিলাম। তার জন্য যথেষ্ট পস্তাতেও হচ্ছে আমাকে। কিন্তু শুধু এটুকুর কারণে ও সুসাইড করতে যাবে? তাহসিন সম্পূর্ণভাবে আমাকে দোষারোপ করছে, কিন্তু ওর তো ফ্যামিলি প্রবলেমও ছিল। ইলোরা অবাক হয়ে বলল, এইটুকু? তোর মনে হচ্ছে এটা এইটুকু ব্যাপার? আর সবাই যখন স্বীকার করছিস তখন বড় অপরাধ কেন চেপে যাচ্ছিস? বড় অপরাধ মানে? স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস নাকি আড়াল করার চেষ্টা করছিস? আমরা ভাবতে পারছি না তুই সৃজনের মতো একটা ছেলের সাথে রাতও কাটিয়েছিস। ছি, এসব কথা মুখে আনতে ঘৃণা লাগছে। টুম্পা এক প্রকার চিৎকার করে বলে উঠল, হোয়াট? এসব কি বলছিস? এমন জঘন্য কথা কি বলেছে তোদের? শুনতে জঘন্য মনে হচ্ছে, আর ঘটনা যখন ঘটিয়েছিস তখন জঘন্য মনে হয়নি? প্লিজ এসব আজে বাজে কথা বলিস না। এসব গুজব কে ছড়ালো? আজব, এমন কিছু আমিও কখনো করিনি। আমাকে তোদের এরকম মনে হয়? মুনা বলল, আমাদের কেমন মনে হয় সেটা বড় কথা নয় টুম্পা, আমরা সত্যিটা শুনতে চাই তোর মুখ থেকে। আমি সত্যি বলছি, হ্যাঁ সৃজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিলাম ঠিকই, কিন্তু এরকম কিছু করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তাহলে অন্ত মিথ্যে বলেছে নাকি সৃজন? সৃজন নিজের মুখে অন্তকে এসব কথা বলেছে, আর অন্ত সেসব শুনেই ভেঙে পড়েছিল। টুম্পা এবার কেঁদেই ফেলল। ফুপিয়ে ফুপিয়ে বলল, তার মানে সৃজন এমন জঘন্য মিথ্যা বলে অন্তকে সরাতে চেয়েছিল? আমি ভাবতে পারছি না ও এতটা জঘন্য। ওর মিষ্টি কথায় আমি গলে গিয়েছিলাম, অন্তর কোনো কথাই বিশ্বাস করিনি, কিন্তু ও যে এতটাই খারাপ তা আমার জানা ছিল না। এর জন্যই ও অন্তর সুসাইডের পর থেকে ফোন বন্ধ করে রেখেছে। ডালিয়া থমথমে মুখে বলল, ও ঢাকা ছেড়েছে। এবার বুঝতে পারছিস তুই কত বড় ভুল করেছিস। তোর বিশ্বাসী প্রেমিকের একটা মিথ্যের জন্য আমরা অন্তকে হারিয়েছি। টুম্পা মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। মুনার দাঁতে দাঁত পিষে বলল, অন্তর মৃত্যুর সাথে সম্পূর্ণভাবে ওই সৃজন জড়িত, ওকে শাস্তি দিতেই হবে। ঢাকা ছেড়েছে বলে আইনের থেকে আর কত দূর পালাতে পারবে? ধরা তো একদিন পড়বেই। কাঁদতে কাঁদতে একসময় টুম্পা অসুস্থ হয়ে পড়ল। টুম্পাকে বিছানায় শুয়ে দিয়ে ইলোরা ওর মাকে ডাকলো। আরিশা টুম্পার মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু টুম্পার শরীর নেতিয়ে পড়েছে। টুম্পার মা মলিন মুখে বলল, ওর বিশ্রাম জরুরি। 4টা দিন ধরে নাওয়া খাওয়া ভুলে এক নাগারে শুধু কেঁদেই চলেছে। হাজারটা প্রশ্ন করে কোনো উত্তর পাইনি, শুধু এটা বলেছিল যে অন্তর ওর জন্য সুসাইড করেছে। তোমাদের কাছে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ও নিষেধ করেছিল। একে তো ওর বাবা বাসায় থাকে না, তিনি এসব জানেও না। মেয়েটাকে নিয়ে আমি পড়েছি বিপদে, কোনো কথাই শুনছে না। তোমরা বলো তো আসলে ব্যাপারটা কি হয়েছে? নাদিয়া টুম্পার মায়ের প্রশ্ন এড়ানোর জন্য বলল, আপনি ভাববেন না আন্টি, অন্তু ওর জন্য না, অন্য একটা ছেলের ভুলের জন্য সুসাইড করেছে। ওকে বুঝিয়ে শুনিয়ে ভার্সিটিতে পাঠাবেন, এভাবে ঘরবন্দি থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। চেষ্টা তো করছি মা,
ওই তো শুনতে চাইছে না। আচ্ছা, তাহলে আমরাই নিয়ে যাব আগামীকাল এসে। ঠিক আছে। আরিশা বলল, ও কি বিশ্রাম নিক? আমরা আজ আসি আন্টি। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, এখান থেকে আমরা ভার্সিটি যাব। আচ্ছা মা, সাবধানে যেও। টুম্পা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সবাই ওর বাসা থেকে বেরিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসেই তাহসিনকে সবটা খুলে বলল। সবটা শুনে তাহসিন সৃজনের উপর আরও চটে গেল। সারা বিকেল ইলোরা ঘুমিয়ে কাটিয়েছে। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো এরেনের মেসেজ। আরও 29 মিনিট আগে মেসেজ করেছে। ভার্সিটি থেকে আজ কোথায় গিয়েছিলে? ইলোরা ভুরু কুচকালো। এমনভাবে জিজ্ঞেস করছে মনে হচ্ছে তার অনুমতি নিয়ে যাওয়া উচিত ছিল। ইলোরা রিপ্লাই দিল, টুম্পার বাসায় গিয়েছিলাম। 2 মিনিট পর আবার মেসেজ এলো। আধা ঘন্টা পর রিপ্লাই। মনে হচ্ছে অভিমান করেছে। ইলোরা মুস্কি হেসে জবাব দিল, ঘুমিয়েছিলাম, মাত্র উঠেছি। তোমাকে এখন দেখার ইচ্ছে জাগছে জানো? ঘুম থেকে উঠলে তোমাকে অনেক মায়াবী লাগে। প্রথম দিন যেদিন তোমার বাসায় গিয়েছিলাম সেদিন কিন্তু তুমি ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার সামনে চলে এসেছিলে। তখন তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। মেসেজটা দেখে ইলোরা লাজুক হাসল, কিন্তু এর কি উত্তর দেওয়া উচিত তা বুঝতে পারল না। উত্তর খুঁজে না পেয়ে সে চুপ রইল। সঙ্গে সঙ্গে আবার এরেনের মেসেজ। লজ্জা পেয়েছো তাই না? এখন তো লজ্জাবতীকে দেখার ইচ্ছে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। কি করা যায় বলো তো? শ্বশুরবাড়ি চলে আসবো? ইলোরার চোখ বড় হয়ে গেল। হঠাৎ করেই তার দুষ্টুমি করার ইচ্ছে জাগলো। সে দ্রুত টাইপ করলো, আপনার শ্বশুরবাড়ি আসা না আসা আপনার ব্যাপার, আমি কি বলবো। আচ্ছা তাহলে চলেই আসি, কি বলো? এমনিতেও আমি এখন বাসায় আছি আর বাবা এখন ঘুমাচ্ছে। বাবার কার নিয়ে শ্বশুরবাড়ি চলে যাব, আসবো? মেসেজটা দেখে ইলোরা কনফিউশনে পড়ে গেল। সত্যি সত্যি চলে আসবে নাকি মজা করছে সেটাই বুঝতে পারছে না সে। ইতস্তত করে টাইপ করলো, সিরিয়াসলি? এরেনের জবাব, ভয় পেয়েছো? থাক, ভয় পেও না। বউ যখন দূরে ঠেলে রাখছে তখন আর কি করার? আমার তো আর কিছু করার নেই। তবে খুব তাড়াতাড়ি বউকে নিজের কাছে আটকে রাখার ব্যবস্থা করব। তখন দেখা যাবে কিভাবে দূরে রাখো। ইলোরা এবারও লাজুক হাসল। টাইপ করার আগেই আবার এরেনের মেসেজ। কল দেই, তোমার ভয়েস শুনতে ইচ্ছে করছে। ইলোরা বিপাকে পড়ল। মেসেজে যেটুকু কথা বলেছে কলে তার এক ভাগও সে বলতে পারবে না। সে জবাব দিল, এখনই আম্মু ডাকাডাকি শুরু হয়ে যাবে, পরে বলি। 40 সেকেন্ড পর এরেন জবাব দিল, বড় কথা হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। যাক, ব্যাপার না, আস্তে আস্তে লজ্জা কেটে যাবে। নতুন নতুন প্রেম করছো তো। কথাটা এরেন মজার ছলে বললেও ইলোরা এবার চরম লজ্জায় পড়ল। এমনভাবে বলা লাগে নাকি? মনে হচ্ছে সে অন্য কোনো ছেলের সাথে কথা বলছে। সে তো নিজের হাজব্যান্ডের সাথে কথা বলছে। পরক্ষণে ইলোরার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, এরেন কি শুধু বিয়েটা হয়ে গেছে বলে আমাকে স্ত্রীর অধিকার দিতে চাইছে, নাকি আমাকে ভালোবেসে ফেলেছে? ধুর, ভালোবাসলো কবে? ঠিকমতো দেখা হয় না, কথা হয় না, তো ভালোবাসবে কোন লজিকে? মনে হয় শুধুই নিজের দায়বদ্ধতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া আমিও তো শুধু সম্পর্কটায় জড়িয়ে পড়েছি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছি, নাকি অন্য কোনো কারণ আছে? আমার মন কেন খারাপ হয় তার জন্য? ধুর, কিচ্ছু মাথায় আসে না। এরেনের মেসেজে ইলোরার ধ্যান ভাঙল। এরেন লিখেছে, কিছু বলবে না? ইলোরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাইপ করলো, পরে কথা হবে, এখন বাই। এরেন ইলোরার উত্তর দেখে ভুরুজোড়া কুঁচকে ফেলল, কিন্তু আর কোনো জবাব দিল না। ইলোরা ফোনটা রেখে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডালিয়া আর মিথিলাকে খুঁজতে লাগলো। মালিহা বেগম জানালেন ওরা দুজন ছাদে গেছে। ইলোরাও তাই ছাদে চলল। আজ ভার্সিটিতে এসেই সবাই মিলে আবার টুম্পার বাসায় গেল। তাহসিন আজও গেল না। ওরা সবাই গিয়ে টুম্পাকে এক প্রকার ধরে বেঁধে নিয়ে এসেছে। ভার্সিটিতে এসেই টুম্পা অনুভব করলো কিছু একটা নেই। চারিদিকে কেমন যেন একটা শূন্যতা ছড়িয়ে আছে। পরক্ষণে মনে হলো বন্ধুত্বের একটা অংশ চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, যে আর কোনোদিনও ফিরবে না। টুম্পার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ইলোরা টুম্পাকে লক্ষ্য করে মলিন মুখে বলল, এই শূন্যতাটা আমরা গত 4 দিন ধরে অনুভব করছি, কিন্তু আর কিছুই করার নেই। এই শূন্যতা সারা জীবন থেকে যাবে। অন্ত আমাদের মাঝে না থেকেও সব সময় যেন অদৃশ্যের মতো আমাদের সাথেই থাকে। টুম্পা নিজেকে সামলে নিল, কিন্তু তার আরও খারাপ লাগলো তখন যখন দেখলো তাহসিন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না তার দিকে তাকাচ্ছে আর না কথা বলছে। অদূরেই সাকিব, রনি আর এরেন দাঁড়িয়েছিল।
ইলোরা হঠাৎ এরেনের দিকে তাকিয়ে দেখলো মহারাজ দিব্যি ফোনে ডুবে আছে। তাকে খেয়াল করছে কিনা কে জানে। তখনই ইলোরার ফোন ভাইব্রেট করলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো এরেনের মেসেজ। কথা বলতে চাই তোমার সাথে। ইলোরা দ্রুত টাইপ করলো। এখন কিভাবে? এরেনের দৃঢ় উত্তর, জানি না, কিন্তু বলতে চাই প্লিজ। এখানে তো সাকিব আছে, তুমিও আসো। আচ্ছা, আমার সাথে কথা বলতে হবে না, তোমার ভাইয়ের সাথে কথা বলো, আমি শুধু শুনবো। এরেনের পাগলামি দেখে ইলোরার হাসি পেল। এরেনের দিকে তাকিয়ে দেখলো সে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ইলোরা জবাব দিল, এখন আমার ক্লাস আছে, যেতে পারবো না। জবাব দিয়েই ইলোরা ফোনটা পুনরায় ব্যাগে ঢুকিয়ে রাখলো। সবার সাথে ক্লাসের দিকে পা বাড়াতে বাড়াতে একবার এরেনের দিকে তাকালো। বেচারা অসহায়ের মতো মুখ করে তাকিয়ে আছে। ইলোরার মায়াও হচ্ছে, আবার প্রচণ্ড হাসিও পাচ্ছে। সে আর সেদিকে নজর না দিয়ে সোজা ক্লাসে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। এতদিনে ইলোরা এরেনের সাথে একদম স্বাভাবিক হয়ে গেছে। এরেন প্রতিদিন ফোন বা মেসেজ করতেই থাকে। ভার্সিটিতে দেখা হলেও কথা বলার সুযোগ থাকে না কারো। আজ ইলোরার শরীরটা তেমন ভালো নেই, তাই সন্ধ্যাবেলা সে চুপচাপ বিছানায় শুয়েছিল। মেসেজ টোনের শব্দ কানে যেতেই বুঝলো এরেন মেসেজ করেছে, কিন্তু টাইপিং করতে ইচ্ছে করছে না এখন। অলসভাবে চোখ বন্ধ করে শুয়েই রইল সে। কিছুক্ষণ পর এরেনের কল এলো। অলসতা ভেঙে এবার সে ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু কোনো কথা বলল না। ওপাশ থেকে এরেনের কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো ইলো, শুনতে পাচ্ছ? ইলোরা ছোট একটা শব্দ করল। এরেন প্রশ্ন করল, মেসেজের রিপ্লাই দিলে না যে? ইলোরা মৃদু কণ্ঠে বলল। ইলোরার কণ্ঠস্বর শুনে এরেন চুপ মেরে গেল। ইলোরাও চুপচাপ ফোন কানে ধরে রইল। কথা বলতে ইচ্ছে করছে না তার, কিন্তু এরেন হয়তো কষ্ট পাবে, ফোন রেখে দিল। মিনিট খানেক চুপ থেকে এরেন আদুরে গলায় বলল, কি হয়েছে আমার ইলনির? ইলোরা চোখ বন্ধ করে শ্বাস নিল। ছেলেটা এত আবেগ মিশিয়ে ডাকে যে তার শরীর কেঁপে ওঠে। ইচ্ছে করে তাকে আঁকড়ে ধরে কান্না করতে, কিন্তু তার সামনে কাঁদা যে নিষেধ। এরেন আবার বলল, কি হলো বলো? ইলোরা জানে এখন অসুস্থতার কথা বললে এরেন তার উপর রাগ ঝাড়বে, তাই সে মিথ্যে উত্তর দিল, কিছু হয়নি। এরেন অভিজ্ঞের মতো বলল, আমার থেকে চাইলেও কোনো কথা আড়াল করতে পারবে না, সো বৃথা চেষ্টাও করো না। তাড়াতাড়ি বলো কি হয়েছে। এই শরীর ভালো লাগছে না। কেন? সর্দি হয়েছে, তাই মাথাটাও ধরেছে কিছুটা। এরেন গম্ভীর কড়া গলায় বলল, আবার অসুস্থ? এই মেয়ে, তুমি নিজের যত্ন নিতে পারো না একটু? খুব কষ্ট হয় যত্ন নিতে। অলস একটা, পিটিয়ে অলসতা ছাড়িয়ে দেব একদম। ইলোরা ভালোভাবেই জানে এখন এই কথাগুলোই শুনতে হবে। সে গোমড়া মুখে বলল, বকছেন কেন? এরেন শক্ত মুখে বলল, বকবো না তো আদর করবো তোমাকে। ইলোরা মুখ ফসকে বলে ফেলল, তাও তো করতে পারেন। কথাটা বলে ইলোরা নিজেই বোকা বনে গেল। দাঁতে জিভ কেটে সে একদম চুপ হয়ে গেল। এরেন কিছুটা থমকালো, বুঝলো ইলোরা মুখ ফসকে বলে ফেলেছে কথাটা। পরক্ষণেই দুষ্টু হেসে বলল, আসবো আদর করতে? ইলোরা কোনো উত্তর দিল না। এরেন আবার ঠোঁট টিপে হেসে বলল, আমার বউয়ের আদর পাওয়ার ইচ্ছে হয়েছে, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি বলো? তার চেয়ে বরং চলে যাই বউয়ের কাছে, লুকিয়ে লুকিয়ে আদর করে আসবো। ইলোরা বিড়বিড় করে বলল, অসভ্য। এরেনের কানে কথাটা পৌঁছাতে সে বলল, ও আচ্ছা, আমি বললে অসভ্য আর তুমি বললে সেটা সভ্য? আমি কি ইচ্ছে করে বলেছি? মুখ ফসকে বেরিয়ে গেছে। জানি জানি, মনের কথাটাই মুখ ফসকে বেরিয়ে এসেছে। ধুর। এরেন শব্দ করে হেসে উঠল। তারপর হঠাৎ বলল, জানো, যেদিন আমাদের বিয়েটা হয়েছিল তার আগের রাতে ওই ভাঙা ঘরটায় ঘুমানোর সময় আমি মনে মনে আল্লাহর কাছে বলেছিলাম অমন রাত যেন জীবনে আর কোনোদিন না আসে। আর এখন বলতে ইচ্ছে করছে অমন রাত যেন জীবনে 1000 বার আসে। ইলোরা ভ্রুকুটি করে বলল, 1000 বার আসে মানে? অমন রাত 1000 বার আসবে আর আপনি 1000 বার বিয়ে করবেন? এরেন ভ্যাবাচাকা খেয়ে বলল, তা কখন বললাম? মাত্রই তো বললেন অমন রাত যেন 1000 বার আসে। তো ওই রাতের জন্যই তো আমার সাথে আপনার বিয়েটা হয়েছিল। তার মানে আবার অমন রাত এলে আপনি আবার বিয়ে করবেন? এরেন কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, কি বোঝাতে চাইলাম আর কি বুঝলো? ইলোরা কপট রাগ দেখিয়ে বলল, আর বোঝাতে হবে না আপনাকে, যান গিয়ে বিয়ে করুন। এরেন ইলোরাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলল,
এভাবে বললে কিন্তু সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। করুন, হাজারবারই করুন না, না বলেছে কে? বিয়ে করলে কিন্তু বাসরও করে ফেলবো। তোমাকে রেখে অন্য মেয়ের সাথে বাসর করব, তখন তোমার হিংসা হবে না? বই গেছে আমার হিংসা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজেই বলেছো তখন যাচ্ছি বিয়ে করতে। যান। ইলোরা ফট করে ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে বিছানার একপাশে ছুঁড়ে মারল। তারপর গম্ভীর মুখে চোখ বন্ধ করে চুপচাপ বিছানায় পড়ে রইল। কিছুক্ষণের মধ্যে চোখ দুটো লেগে এলো। তারপর ঘুম ভাঙল মিথিলার চিল্লাচিল্লি শুনে। মিথিলা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। ইলোরা সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে শুয়েছিল তা তার খেয়ালই নেই। তাড়াতাড়ি উঠে বিছানা থেকে নামতে যেতেই চোখ গেল ফোনের দিকে। ফোনটা হাতে নিয়ে চমকে উঠল। স্ক্রিনে এরেনের মিসড কল আর মেসেজ ভাসছে। তাড়াতাড়ি লক খুলে কল লিস্ট আর মেসেজ বক্স চেক করে দেখলো এরেন আধ ঘন্টা আগে থেকে অনবরত কল মেসেজ করে চলেছে। আধা ঘন্টা আগের একটা মেসেজ পড়ে ইলোরার বুকটা ধক করে উঠল। এরেন লিখেছে, বেলকনিতে আসো। তার পরের মেসেজগুলো এমন, তাড়াতাড়ি আসো প্লিজ। রাগ করেছো লক্ষ্মী বউ আমার? রাগ করো না। এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকজন কি ভাববে বলো তো? আচ্ছা কান ধরছি, এবার অন্তত আসো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? এরকম আরও অনেক মেসেজ। ইলোরা দরজা খোলার কথা বেমালুম ভুলে এক ছুটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তার রুমের ব্যালকনিটা বাড়ির পেছনের রাস্তা ঘেঁষে। রাস্তার দিকে তাকাতেই দেখলো এরন একটা গাছের সাথে হেলান দিয়ে ফোনে কি যেন করছে। ইলোরার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। গত আধা ঘন্টা যাবৎ ছেলেটা এভাবে দাঁড়িয়েছিল, ভাবতেই কান্না পাচ্ছে। এরেন হঠাৎ ফোনের থেকে চোখ উঠিয়ে ব্যালকনির দিকে তাকালো। ইলোরাকে দেখা মাত্র সে মুচকি হেসে হাত নাড়ালো। হাসিটা দেখে ইলোরার চোখ দুটো ছলছল করে উঠল। তার জন্য ছেলেটা এত কষ্ট পেল। চোখ ফেটে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এরেন গম্ভীর মুখে ইলোরার দিকে তাকিয়ে ফোন করলো। ফোনটা বাজতেই সঙ্গে সঙ্গে ইলোরা রিসিভ করে কানে ধরল। এরেন তার দিকে তাকিয়ে বলল,